বাইরে আজান দিচ্ছে আর ফারহান গাড়ি চালাচ্ছে। গাড়িটি একটি বড় বাড়ির সামনে নামলো। বাইরের গেটে আরবিতে কিছু লেখা, যার অর্থ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ফারহান একটি রুমে ঢুকে এক লোকের সামনে এসে একটি পিস্তল ঠেকালো। লোকটির মুখ বাঁধা আর কাতরাচ্ছে। ফারহান বলল, এই, ওর থেকে সব জানা হয়েছে? জি বস। তাহলে ওকে এখনো বাঁচিয়ে রেখেছিস কেন? শেষ করে দে। বলে ঠাস করে মাথায় দুটি গুলি করলো। রক্ত ছিটকে দেয়ালে পড়লো। ইরাকের একটি ছোট্ট শহর কুর্দিস্তান, এখানে বাচ্চাদের হাতেও পিস্তল। এখানে খুনাখুনি কোনো ব্যাপার না। আর এই গল্পের টার্নিং পয়েন্ট এক, ফারহান। চলুন হালকা করে এর পরিচয় জেনে আসি। এই শহরের সবচেয়ে বড় ডনের ভাই। দেখতে একটা হিরোর থেকে কম না, তবে শরীরে মায়া বলে কোনো জিনিস নেই। শুরু করা যাক এবারের গল্প। ভিলেন। এখন একটু আমার পরিচয় দেওয়া যাক। আমি আপনাদের একজন প্রিয় লেখক ছিলাম। আপাতত এতটুকুই থাক। গল্পের শেষ পর্বে আমার পরিচয় দিব ইনশাআল্লাহ। খাবার টেবিলে। কিরে, আজকের কাজটা করতে পারলি? আমার ডিকশনারিতে না শব্দটি নেই, সেটা আপনিও জানেন। এই না হলে আমার ভাই। এনে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। একটা ডায়মন্ডের কাজ করা ঘড়ি। ফারহান ঘড়িটা নিয়ে উঠে গেল। কিরে, খাবি না? খিদে নেই। ডন কিছু বলার আগেই ফারহান চলে গেল। সালাম ভাই। তা কি খবর ভাইজান? আজ কি নতুন খবর আনলে? ভাই, আবু ভাই এক ফ্ল্যাট এক্সক্লুসিভ চেয়েছে। এটা কোনো মামার বাড়ির আবদার না ভাই, উনি একটা ভিডিও মেসেজ পাঠিয়েছে। চালু কর দেখি। ফাইজান ভিডিওটা বের করে ফোনটা ইরফানের কাছে দিল। অন ভিডিও স্ক্রিন, সেলাম ইরফান ভাই, আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। তা আমার এক ফ্লাইট মাল লাগবে, আর সেটা 2 দিনের মধ্যে। যদি না পাই তাহলে ইরফান ভিডিওতে দেখলো পেছন থেকে এক ট্রাক ড্রাগ, যেটা একটা মোটা অঙ্কের ডিল করা হয়েছে। শালা বেঈমান হারামখোর, আমার খাবে আমার পড়বে আর আমাকে। ভাই ভাই ভাই, ঠান্ডা হয়ে বসেন ভাই। ওর কাটা মাথা আমার পায়ের নিচে ফেল। যা, এক্ষুনি যা। ফাইজান চলে গেল, কারণ ইরফান ভাইয়ের একবার রাগ উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা মুশকিল। এদিকে ফারহান গোসল করে আর এক টুকরো কাঁচ নিয়ে হাতে বারবার আঘাত করছে, আর পুরো বাথরুম রক্তে লাল হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর ফারহান রুম থেকে বের হলো। হাতে ছোট করে একটা ব্যান্ডেজ নিল, জামা কাপড় খুলে চুল আঁচড়াচ্ছিল। তখনই ওর রুমে ইরফান আসে, তার হাতে খাবারের প্লেট। আপনি? হ্যাঁ আয় বস, তোর হাতে কি হয়েছে? কেটে গেছে। ইরফান ফারহানকে খাইয়ে দিচ্ছে আর বলছে, খেয়াল রাখবি তো, জানিস না আমাদের সর্বদা ফিট থাকতে হয়। এরপর থেকে নিজের খেয়াল রাখবি। ফারহান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আফটার সাম ডেজ একটা হেলিপ্যাড, তার সামনে একটি টেবিল আর একটি চেয়ার, আর তার উপর বসে আছে আবু ভাই। চোখে কালো চশমা, সাদা আলখাল্লা পরা, মুখে দাঁড়িয়ে একটি সোনা দিয়ে দাঁত মোড়ানো। চেয়ারে বসে জুস খাচ্ছে। খবরটা পাক্কা? জি ভাই। চল যা এখন। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার হেলিপ্যাডের নামে, আর কিছু লোক একটা বক্স নামিয়ে দিয়ে যায়। কালো রঙের একটা বক্স, যার উপরে একটা খুলির চিহ্ন আঁকা, মানে এটা এক্সপ্লয়েড এলিমেন্টস। আবু ভাই তার সোনায় মোড়ানো দাঁত বের করে একটা হাসি দিল। এই গিয়ে মালটাকে ভেতরে রেখে আয়। 2 জন লোক বক্সটা নিয়ে একটা রুমে চলে গেল। রুমে যাবার পরপরই রুম থেকে ছিটকে পড়ে, যেন কেউ ফুটবলের মতো লাথি মেরেছে। শব্দ পেয়ে আরো কয়েকজন যায় ব্যাপারটা তদন্ত করতে, কিন্তু তারাও একইভাবে ছিটকে পড়ে। রুম থেকে ফারহান বেরিয়ে আসে। আবু ভাই গার্ডদের বলল, এই কি দেখছিস, মার ওকে। গার্ডরা যেতেই ফারহান একে একে সবাইকে শুইয়ে দিল। পেছন থেকে কেউ পায়ে জোরে আঘাত করে, ফারহান পড়ে যায়। 2 জন ফারহানের হাত ধরে রাখে, আর সামনে থেকে একজন মারতে আসে। ফারহান এক পা তুলে সজোরে লাথি মারে, আর আবু ভাই টেবিলে গিয়ে পড়ে। ফারহান গিয়ে একটা চেয়ার টেনে আবুর সামনে বসে।
আবু ভাই দাঁড়িয়ে ফারহানের মাথায় বন্দুক ধরে। তখনই ঠাস করে গুলি চড়ার এক বিকট শব্দ হয়। পেছন থেকে ফাইজান আকাশের দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। এতে আবু ভাই পেছনে তাকায় আর ফারহান আবু ভাইয়ের হাত ধরে বন্দুকটি নিয়ে যায়। কিরে, এত সাহস হয় কি করে তোর? আগে তো আমার ভাইয়ের পেছন পেছন ঘুরতিস, এখন এত পাকা এসে গেল তোর বুকে। বাহ রে, তোর দম আছে বলতে হবে। আবু ফারহানের পায়ে পড়ে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই মাফ করে দেন। ফাইজান, এটাকে ভাইয়ার কাছে পাঠিয়ে দে। ফারহান উঠে একটি বিরাট কন্টেইনার ঢুকলো, যেগুলোতে জাহাজে করে মালামাল আনা নেওয়া করা হয়। কন্টেইনার অনেকগুলো অস্ত্র, যেগুলোর মধ্যে AK-47, M191, M1 রাইফেল, গ্লক 19, গ্লক 17cc রিভলভার, হ্যান্ডগান, শর্টগান, মেশিন গান, সাবগান, সাবমেশিন গান, রাইফেলও আছে। ফারহান কয়েকটি গ্রেনেড হাতে নেয় আর ড্রেসারের কন্টেইনার হেলিপ্যাডের সাথে করে আটকে দেয়। হেলিকপ্টার কন্টেইনার সহ উঠছে আর ফারহান কন্টেইনারের উপর থেকে গ্রেনেডের পিন খুলে নিচে হেলিপ্যাডের উপর ছুড়ে মারে। বিটকা আগুনের গোলার মধ্যে পুরো এরিয়া ডুবে গেল আর হেলিকপ্টারে বসে আবু ভাই দেখছে আর এতদিনের পরিশ্রম আজ সব শেষ। আরে এই তো আমার ভাই। ইরফান আর ফারহান কোলাকুলি করলো। ভাই, এই সেই বিড়াল। আর কি বলছিস, উনি আমাদের মেহমান, একটু খাতির কর। জি ভাই। দেখিস কোনো ত্রুটি যেন না থাকে, তারপর এর একটা পার্মানেন্ট ব্যবস্থা কর। আচ্ছা ভাই। ফাইজান আবু ভাইকে নিয়ে চলে গেল। ঠিক তারপরে গুলির শব্দ হয় আর সাথে আবু ভাইয়ের আর্তচিৎকার। ফারহান আর ইরফান একটা হাসি দিয়ে চলে গেল। ওয়াও, হোয়াটস এ রাইড ব্রো। চুপ থাক, নইলে লাথি মেরে বোট থেকে ফেলে দেব। ফাইজান চুপ। আর বিশাল এক সাগরের বুক চিরে ফাইজান আর ফারহান স্পিড বোর্ডে যাচ্ছে। বড় একটি জাহাজের পাশে স্পিড বোটটি থামলো। অন দ্য শিপ জাহাজে পার্টি চলছে। হোয়াটস আপ সেক্সি লেডিস? Hey Faijan. Hey, look here. It's Farhan. Who is so cool guy? শালা ওর জন্য কোনো মেয়ে আমার দিকে তাকায় না। হাই টিচে। ফাইজান আর মেয়েগুলো গানের তালে তালে নাচছে আর ফাইজান জাহাজের পাশে এসে 3W84 পাসপোর্ট। একটি লোক এসে ফারহানকে চেক করলো। ফারহান গিয়ে একটি চেয়ার টেনে বসলো। একটি টেবিলের ওপাশে আরো দুজন লোক ড্রিঙ্ক করছে। তাদেরকে একজন ফারহানকে এক ছিপি অফার করছে। ফারহান গ্লাসটি ফেলে দিতেই বন্দুক বের করলো। Hey, what are you doing? Cool down. ফারহান পুরো মদের বোতলটি নিয়েই ড্রিঙ্ক করা শুরু করলো। এই শোন, তোদের ডিলটা হবে না। এই নে, ভাই টাকা ফেরত পাঠিয়েছে। হোয়াট ইজ জোকিং? তোদের মনে হয় এত দূর আমি তোদের সাথে মজা করতে এসেছি? আমাদের টাকা চাই না, আমরা আমাদের মালামাল চাই। ডিল ক্যান্সেল। প্রথম লোকটি ফারহানের মাথায় বন্দুক ধরতেই পুলিশ বোট দেখা দিল। আরে ওই দেখ, পুলিশের বোট। পুলিশকে কে খবর দিয়েছে? ফারহানের টাইম সর্বদাই অ্যামেজিং থাকে। আর রাতে কিন্তু পার্টি মাস্ট। শিওর? ভাই জানলে খুব খুশি হবে। হ্যাঁ। কিছুক্ষণ পর জাহাজে পুলিশ অফিসার তার দলবল নিয়ে হাজির হয়ে বলল, এই জাহাজটিকে সার্চ কর, এই লোক দুজনকে অ্যারেস্ট কর। স্যার, প্লিজ সেভ আস। ওয়াই? হোয়াট হ্যাপেন্ড? আমাদেরকে তখনই বিকট শব্দে একটি গুলি এসে লাগে, যা প্রথম এবং দ্বিতীয় লোকটির মাথায় এফোর ও ওফোর হয়ে বেরিয়ে যায়। এইগুলি ছুটছে, সবাই সবার পজিশন নাও। মুভ কুইকলি। স্যার, আর তো গুলি ছুটছে না। অপরাধী পালিয়ে গেল না তো? অসম্ভব, এখান থেকে পালিয়ে যাওয়া সহজ না। আরে এ কি? অফিসার দেখলো একটা বন্দুক ডিজে মিক্সার রাখা,
যে টেবিলে, সেই টেবিলের ওপর বন্দুকের ট্রিগার একটা সুতোয় বাঁধা, সুতোটার নিচে আবার একটি বোতলের সাথে বাঁধা, বোতলটি একটি হিটারের মধ্যে রাখা। দেখলে, এটা এখান থেকে ছোড়া হয়েছে। এটা পারফিউমের বোতল হিটারের ভেতর রাখায় গরম হয়ে ব্লাস্ট হয়েছে, আর ব্লাস্ট হওয়ায় এই সুতোয় টান লাগে, আর উপরের বন্দুক থেকে গুলি চলে। আর বন্দুকটি দেখেছো, দুটো মেশিনের মাঝের ফাঁকে রাখা, যাতে বন্ধুদের পজিশন ঠিক থাকে। ফ্ল্যাশব্যাক। আরে পুলিশকে কে খবর দিল? ফারহান একটি লাথি মেরে বডিগার্ডটি মারতে আসলেই মদের বোতল তার মাথায় মারে। বডিগার্ড অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে প্রথম লোকটি গুলি চালায়। গুলিটি ডিজে বয়ের গায়ে লাগে, আর তখনই জাহাজে থাকা লোকগুলো অন্য পাশ থেকে বোটে পালিয়ে যায়। আরে কি হলো? এই লেডিস গুলো সব কই গেল? ও, গেম শুরু হয়ে গেছে তাহলে। পার্টি শিপে হওয়ার কারণে অল্প কিছু লোকজন ছিল, আর তারাও পালিয়ে যায়। ফারহান লোক দুটিকে সেন্সলেস গ্যাসের গন্ধ শুকিয়ে টেবিলে বসিয়ে দেয়। তোর কাছে পারফিউম আছে? আছে কেন? হাতে টাইম খুব অল্প, তাড়াতাড়ি দে। এই নে। মেকিং দ্য ট্রিগার। এটা কি কাজ করবে? দেখে নিস। এই পুলিশের বোট এসে গেছে, চল পালা। অফিসার একটা মুচকি হাসি দিল। স্যার, আপনি হাসছেন? এমন টেকনিক্যালি মার্ডার একজনই করতে পারে। ফাইজান আর ফারহান তীরে চলে আসলো। সেখান থেকে সোজা চলে গেল বাসায়। ভাইয়া ভাইয়া, কি রে, কি হলো? কাজ কমপ্লিট। আমি জানতাম। আরে বেটা, তুই ছাড়া এই এলাকায় কারো এত দম আছে এই কাজ করার? যা, ফাইজানকে নিয়ে কিছুদিন বিদেশ থেকে ঘুরে আয়, যা। তবে ফাইজান পেছন থেকে ফারহানের কাঁধে উঠে, তবে আমরা যাচ্ছি ওকে। এই নে তোদের পাসপোর্ট। পরদিন দুজন তুর্কির উদ্দেশ্যে রওনা দিল প্লেনে বসে। ভাই, তুর্কির মেয়েগুলো জোস। এই বাদ দে তো, তোর মধ্যে কোনো রোমান্টিকতা আছে? চুপচাপ বসে থাক। ফাইজান একজন বিমানবালাকে ডাক দিল। হে কিউটি, ইয়েস স্যার। 1 চিপ স্কচ উইথ 2 আইস। তুই স্কচ খাস? দেখ ভাই, ওয়াইন, স্যাম্পেন, 69, এগুলো সব ভালোই লাগে না, তাই নতুন কিছু। 1 বোতল স্কচ ফর মি। ওকে স্যার, বাট নো প্রবলেম। ওকে স্যার। ভাই, 1 বোতল পুরা। এই 1 সিপি ফারহান পেশোয়ারি খায় না। রাত 2:33। ফারহান হঠাৎ কাশতে থাকে। একজন বিমানবালা এসে ওয়াশরুমে নিয়ে যায়। কোনো মতে ফারহান নিজেকে সামলে নেয়। মাথাটা ভার হয়ে আছে। সকাল 8টায় বিমান ইস্তাম্বুল বিমানবন্দরে ল্যান্ড করে। কি রে, কই যাবি? ভাবছি বুরসা যাব, ওখানে নাকি ভালো ভালো দেখার মতো জায়গা আছে। ও চল। তবে তার আগে এই ইস্তানবুল ঐতিহাসিক বাজারটা ঘুরে দেখব। এই ট্যাক্সি। এইভাবেই কয়েকটা দিন ভালোই কাটলো। না, ভাইয়ার সাথে কথা বলে দেশের খোঁজ খবরটা দেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছিস? ভালো। ওদিকে কি খবর? আলহামদুলিল্লাহ। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিল। ব্রো, ওই মেয়েটিকে দেখ, কেমন তোর দিকে তাকিয়ে আছে। কই? ওই তো। আরে না, আমার দিকে না, অন্য কোথাও তাকিয়ে আছে। পরদিন ফারহান আর ফাইজান একটি কলেজের পাশে ঘুরতে যায়। কি রে, এখানে এলি কেন? এই তো এক লোক আসবে। তুই আবার এখানে? কারে চিনো? ইনস্টাগ্রামে পরিচয়। এই দেখ, কালকের সেই মেয়েটা। ফারহান মেয়েটির দিকে তাকালো। সত্যি সেই লেভেলের সুন্দরী একটা মেয়ে। সাদা জিন্স আর একটা কমলা রঙের জামা পরা, ফর্সা চেহারা, একদম পরী। এই প্রথম ফারহান কারোর প্রতি ক্রাশ খেলো। তবে ফারহানের ভাষায় সেটাকে ক্রাশ বলে না। ঠিক তখন পেছন থেকে কেউ ফারহানের পায়ে আঘাত করে। ফারহান
মুখ থুবড়ে পড়ে। ফারহান ঘুরে দেখলো একটা বাচ্চা ছেলে সাইকেলের ব্যালেন্স হারিয়ে ফারহানের গায়ের উপর পড়েছে। সরি আঙ্কেল। ইটস ওকে বাবা, লাগেনি তো তোমার? না আঙ্কেল। এভাবে প্রায় প্রতিদিনই মেয়েটি ফারহানের সাথে দেখা হয়। একদিন ফারহানের মেজাজটা খারাপ ছিল আর সেই মেয়েটি সামনে পড়লো। এতে ফারহানের আরো রাগ উঠে গেল। তারপর, এই যে হ্যালো, কি প্রবলেম কি আপনার? হ্যাঁ, আমাকে ফলো করছেন কেন? আপনি জানেন আমি কে? কি কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি মেয়েটিকে বলতে না দিয়েই ফারহান চলে যাবার জন্য পেছনে ফিরল। ঠিক তখনই একটা গুলি চলার আওয়াজ পাওয়া গেল। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ফারহানের কোলে পড়ে যায়। এই যে হ্যালো, এই মেয়ে। এইদিকে গুলি চালক একটি বাইকে করে যেতেই ফারহান তার পেছনের থেকে বন্দুকটি বের করেই মাথায় একটা গুলি করলো। বেচারা সেখানেই মারা গেল। ফারহান মেয়েটিকে একটি হাসপাতালে নিয়ে গেল। রাত 8টা। ফারহান হসপিটালে বসে আছে। ডক্টর, দেখুন, রোগীর কন্ডিশন ভালো না। এই মুহূর্তে রোগীরও ও পজিটিভ রক্ত লাগবে। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আপনি আমার থেকে রক্ত নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। হ্যালো। কি রে, কই তুই? কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। ক্যান্সেল করে দে। মানে কি বলছিস কি তুই? যেটা বলছি সেটা কর। আজব তো, এই ছেলের কখন কি ঘটে আল্লাহই ভালো জানে। হে আল্লাহ, আমার এই বেরঙ্গা বন্ধুর জীবনে এমন কাউকে পাঠাও যেন ওর লাইফই বদলে যায়। ফাইজান আর ফারহানকে ফোন দিল। কি রে, আবার কি? ফ্লাইট না হলে ক্যান্সেল করলাম, তবে তুই কই? হসপিটালে। কি? কেন? সেটা হসপিটালে এসে দেখে যা। বলে ফারহান হসপিটালের অ্যাড্রেস ফাইজানকে টেক্সট করে দিল। ফাইজান তাড়াতাড়ি হসপিটালে চলে এলো। এসে দেখলো ফারহান একটি বেঞ্চে বসে আছে। ফাইজান দৌড়ে ফারহানের কাছে আসলো। এই, তোর কি হয়েছে? তোর গায়ে এত রক্ত কেন? ছাড় তো, আমার কিছু হয়নি। তাহলে? ফারহান ফাইজানকে সব খুলে বলল। যে শালাই মেয়েটিকে গুলি করেছে ওকে তো আমি উপরে পাঠিয়ে দিয়েছি। কিরে, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? না, কিছু না। তা মেয়েটি কেমন আছে? ডাক্তার বলল তো ভালো। এই, ওর বাড়ির লোককে খবর দিয়েছিস? না, টেনশন দেয়া হয়নি। তখন একটি নার্স আইসিইউ থেকে দৌড়ে ডাক্তারকে ডেকে আনে। সিস্টার, মেয়েটি পেশেন্ট কেমন যেন করছে। মানে কি বলছেন আপনি? দেখি সরুন, আমাকে দেখতে দিন। স্যার, এভাবে আমরা ভেতরে যেতে দিতে পারি না। দরজার বাইরে থেকে মেয়েটি ফারহানকে দেখে একটু শান্ত হয়। ডাক্তার ব্যাপারটি আঁচ করতে পেরে ফারহানকে ভেতরে আসতে অনুমতি দেয়। মেয়েটি কান্না করতে করতে ফারহানের হাত ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও না। কথাটি ফারহানের যেন মস্তিষ্কে আঘাত করেছে। এই কথাটি আরো কোথাও যেন শুনেছে। ফারহান নিজের অজান্তেই বলে উঠল, যাব না, আমি এসে গেছি, কান্না করিস না। হঠাৎ ফারহান আর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। ফারহান, এই ফারহান। দেখি, আমাকে দেখতে দিন। সিস্টার ওনাকে বেডে শোয়ানোর ব্যবস্থা করুন। ফাইজান আইসিইউর কেবিনের বাইরে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার, আমার বন্ধু? চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছে। প্রথম রক্ত দেওয়াতে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। আপনি কি পেশেন্টের ফর্মটা পূরণ করে আসুন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, আমি ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, তবে কাল সকালে নিলেই ভালো হয়। ফাইজান হসপিটালের যাবতীয় ফর্মালিটি শেষ করে ফারহানের কাছে যায়। কি রে, তুই বাসায় যাসনি? কি করে যাই? সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব আমাদের। তোকে ছাড়া ভালো লাগে? কি রে, হাসছিস কেন? আমাদের
এসব কথা মানায় না। যা তুই বাসায় যা, আজ তোকে অনেক ধকল গেল। না তোকে এভাবে ছেড়ে। যা বলছি। ফাইজান এরকম অনিচ্ছা করেই চলেছে। ফারহান পাশের বেডের দিকে একবার তাকালো, মেয়েটি ঘুমিয়ে আছে, কি মায়াবী চেহারা। কিন্তু মেয়েটিকে দেখলে ফারহানের কিছু মনে করতে চায়, কিন্তু মনে করতে পারছে না। ফারহান চোখ বন্ধ করে শুয়ে আছে আর ভাবছে সেই ছোটবেলা থেকে খুবই দুষ্টু আর প্রাণবন্ত ছিল। তখন ক্লাস 6 কি 7-এ পড়ে। একদিন একটা বিষয় নিয়ে কিছু ছেলের মাঝে ঝগড়া হচ্ছিল। ওরা কয়েকজন মিলে একটি ছেলেকে মারছে। ফারহান কোথা থেকে যেন ফিরছিল, তখন মারামারি দেখে কাছে গেল। ছেলেগুলো ফারহানকে দেখে দৌড়ে পালালো, কারণ এলাকার ডনের ভাই। ফারহান যে ছেলেটির মার খাচ্ছিল ওকে একটি বেঞ্চিতে নিয়ে বসায়। নাম কি তোমার? জানি না। থাকো কোথায়? বস্তিতে। তোমার বাবা মা? নেই। আচ্ছা, ওরা তোমাকে মারছিল কেন? আমার খুব খিদে পেয়েছিল, ওদের কাছে খাবার চাইতে ওরা আমাকে মেরেছে। ফারহান ছেলেটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক খাবার অর্ডার করে। নাও খাও। এত খাবার আমার জন্য? হ্যাঁ খাও। একটি খাবার মুখে দিতেই আবার রেখে দিল। কি হলো, খাও। তুমি আমাকে মারবে না তো? না, মারবো কেন? আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু? সত্যি? হ্যাঁ সত্যি। জানো, আমার না কোনো বন্ধু নেই, সবাই আমাকে মারে। এরপর থেকে তোমাকে আর কেউ মারবে না। আজ থেকে তোমার নাম ফাইজান, আর আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। হ্যাঁ, কাজটি করে আমাকে কল দিবে, যাও। ভাইয়া। আরে ফারহান, তা আজ কি খবর? ভাইয়া জানেন, আজ আমার এক নতুন বন্ধু পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, আর আজ থেকে ও আমার সঙ্গী হয়ে থাকবে। তা কই সে তোমার বন্ধু? ভাইজান এদিকে আয়, এই হলো আমার ভাইয়া। তারপর থেকে দুজন একসাথে খাওয়া, ঘুম, গোসল, ফুল, মিশন, সুখের দুঃখে একে অপরের অংশীদার। ফারহান এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো। আর এদিকে ফাইজান হসপিটাল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো আর ভাবছে, আরে ডাক্তার কি বললো, ফারহান এই প্রথম রক্ত দিয়েছে, মানে ওর তো আগেও অনেক রক্ত বেরিয়েছে, তখন তো অজ্ঞান হয়নি, তাহলে আজ কেন? এসব ভাবছে, ঠিক তখনই একটা হুজুরের সাথে ধাক্কা খায় আর হুজুরের হাতে থাকা একটি বই ও জায়নামাজ পড়ে যায়। ওপস, সরি, আমি আসলে খেয়াল করিনি। বলতে বলতে জিনিসগুলো উঠাতে থাকলো। এদিকে হুজুর আরবিতে কিছু বলতে লাগলো, যার অর্থ ঠিক আছে, সমস্যা নেই। ফাইজান জিনিসগুলো উঠিয়ে সালাম করে হুজুরের কাছে দিল, কিন্তু হুজুর ফাইজানের দিকে তাকিয়ে আছে। তারপর হুজুর ফাইজানের মাথা মুছিয়ে দিয়ে বলে, আল্লাহর বান্দেগি করো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর কখনো কোনো সমস্যায় পড়লে আমার কাছে এসো, আমি এখানকার স্থানীয় মসজিদের ইমাম। বাসায় এসে ফাইজান এক কাপ কফি নিল আর ভাবছে, না, কোথাও একটা খটকা লাগছে। ফারহান আর ওই মেয়েটার কি কোনো যোগসূত্র আছে? ফারহানের অজ্ঞান হবার ব্যাপারটা অতটা সিরিয়াস না হলেও কথা বলার কার্যটা একটু আলাদা। দেখলে যেন ওরা বহুদিনের একে অপরের পরিচিত। কিছু একটা মিসিং, কিন্তু কি? এসব ভাবতে ভাবতে ফাইজান ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফারহান ঘুম থেকে উঠেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎই তার মাথায় কিছু স্মৃতি ঝাপসা ভাবে ভেসে ওঠে। দুটো বাচ্চা খেলা করছে, তার মধ্যে একটি মেয়ে, একটি ছেলে। নীল প্লিজ যেও না, তুমি যা বলবে আমি তাই শুনবো। হঠাৎ ডাক্তার আইসিইউতে ঢুকে পড়ে। মিস্টার ফারহান, আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি। আপনাকে একটু আমার সাথে যেতে হবে। জি অবশ্যই। ডাক্তার ফারহানকে নিজের কেবিনে নিয়ে নেয়। গতকাল আপনার ব্লাড অন্য এক রোগীর ব্লাড স্যাম্পলের সাথে বদলে যায়, আর যার ফলে আপনার ব্লাড রিপোর্ট আসে। তো কি হয়েছে? আপনার ব্লাড থেকে একটা কেমিক্যাল পেয়েছি, যেটা আপনাকে কয়েক ঘন্টার জন্য হিপনোটাইজ করে দিতে পারে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই জন্য আপনাকে ব্যাপারটা জানালাম।
আচ্ছা, এই কেমিক্যাল কিভাবে আমার শরীরে আসলো? মানে কোনো খাবার বা ইনজেকশন? আপনি যদি চান তো আমরা ব্যাপারটি চেক করতে পারি। প্লিজ। ডাক্তার ফারহানের থেকে যাবতীয় স্যাম্পল কালেক্ট করে নিল। হঠাৎ ডাক্তার দেখলো ফারহানের ঘাড়ে একটা সূচের মতো কিছু একটা বিঁধে আছে। ডাক্তার সেটা টেনে তুলতেই আউচ! সরি, কি এটা? এটা আপনার ঘাড়ে আটকে ছিল। আচ্ছা, এটা দিয়ে আবার হিপনোটিজম করা হয়নি তো? হতে পারে। আচ্ছা ডক্টর, আমার হিপনোটিজমটা অ্যাক্টিভ হয় কিভাবে? মানে এটা ট্রিগার কি? যে কোনো কিছু ট্রিগার হতে পারে, যেমন কোনো শব্দ, কথা, আওয়াজ, এমনকি ফোনের রিংটোন, যে কোনো কিছু। কাল রাতে কি আমি হিপনোটিটাইসের মধ্যে ছিলাম? আচ্ছা ডক্টর, আমার কেবিনের বাইরের এবং ভেতরে সিসিটিভি ফুটেজটা চেক করুন তো। অবশ্যই। ফুটেজে তো কাল সারা রাত আমি ঘুমিয়েছিলাম। এর দুটো কারণ হতে পারে। এক, আপনি গতকাল দুর্বল থাকার কারণে আপনাকে উচ্চ পাওয়ারের ডোজ পুশ করা হয়, যাতে আপনি তাড়াতাড়ি ফিট হতে পারে। এতে 7-8 ঘন্টা খুব গভীরভাবে ঘুম পায়, হয়তো তার জন্য কেমিক্যালটা কাজ করেনি। আর 2, হয় গতকাল আপনি হিপনোটাইজ হননি। তবে ডক্টর, এইভাবে কি হিপনোটাইজ করা যায়? মিস্টার ফারহান, এটা 2021 সাল। এই মডার্ন যুগে অসম্ভব বলে কিছু নেই। সে যাই হোক, আমার এগুলো রিপোর্টটা খুব তাড়াতাড়ি চাই। আচ্ছা, আমি কি আবার হিপনোটাইজড হতে পারি? আমার জানা মতে কেমিক্যালটা লাইফ টাইম 72 ঘন্টা। তাহলে উপায়? আপনি একটু বসুন, আমি একটা ইনজেকশন নিয়ে আসছি। এতে ওই কেমিক্যালটা আর কাজ করবে না। আচ্ছা, তার মানে যে মেয়েটিকে গুলি করেছে সেই মেয়েটিকে মারতে এসেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায় বেচারি। কারণ তার যদি আমাকে মারাই উদ্দেশ্য হতো তাহলে হিপনোটাইজ করতো না। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আসলে এই অ্যান্টিডোটটা খুব রেয়ার, সচরাচর পাওয়া মুশকিল। ফারহানকে ডক্টর পুশ করতে যাবে, ঠিক তখন ইরফানের ফোন। ফারহান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আরে ভাই আমার, কেমন আছিস? কথাগুলো যেন ফারহানের মাথায় চক্কর খেতে লাগলো। হঠাৎ ফারহান উঠে দাঁড়ালো। মিস্টার ফারহান, আরে ওকে? ফারহান ডাক্তারকে এক ঝটকায় ফেলে দিল। ডাক্তার মাটিতে পড়ে ও শিট, হয়তো তিনি কোনোভাবে হিপনোটাইজ হয়ে গেছে। তাকে যে কোনোভাবে হিপনোটিজম থেকে বের করে এনে এই ইনজেকশনটা পুশ করে দিতে হবে। ডাক্তার একটা বেলে প্রেস করলো, আর সাথে সাথে কয়েকজন ওয়ার্ড বয় চলে এলো। ওকে আটকাও। ওয়ার্ড বয়গুলো ফারহানকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ফারহানের শক্তির সামনে ওরা কিছুই না। এদিকে ফারহানের ফোনে ভিডিও কলে ফাইজানের চেহারা দেখা যাচ্ছে। ফারহান পেছন থেকে বন্দুক বের করতেই সবাই সরে গেল, আর ফারহান ফোনের ডিসপ্লের উপর দুটো গুলি করলো। এদিকে ফাইজান হসপিটালের ঢোকার সাথে সাথে গুলির শব্দ পেল। ও তাড়াতাড়ি আইসিইউর দিকে দৌড় দিতেই ডাক্তারের কেবিনের দিকে চোখ পড়ল। আরে ফারহান, তুই এখানে? কেবিনের পেছন থেকে ডক্টর মাথা উঁচিয়ে বললেন, মিস্টার ফাইজান, সরে যান, উনি হিপনোটাইজড। ফাইজানের দিকে ফারহান একটা গুলি ছোড়ে। ফাইজান সরে সোফার পেছনে আসে। উফ, যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি। ডক্টর কেবিনের বাইরে একটি বাচ্চা ছেলেকে নিয়ে নার্স তার কেবিনে যাওয়ার সময়, আন্টি, আজ কিন্তু আমাকে তেতো ঔষধগুলো খাওয়াবে না। তেতো ওষুধগুলো না খেলে আমার এই ছোট্ট সোনামণিটা ঠিক হবে কিভাবে? না, আমি তেতো ওষুধগুলো খাবো না, খাবো না, খাবো না। তুমি যদি তেতো ওষুধটা খাও তাহলে তোমাকে একটা ম্যাজিক দেখাবো। সত্যি? হ্যাঁ, দেখাবো। বাচ্চাটি কথা বলতে বলতে ঠিক ডক্টরের কেবিনের সামনে দিয়ে যাচ্ছে। তখন বাচ্চাটি হাততালি দিয়ে, আমি ম্যাজিক দেখবো, আমি ম্যাজিক দেখবো। এই হাততালির শব্দটা যেন ফারহানের কান ভেদ করে মস্তিষ্কে আঘাত করছে। প্রতিটি স্নায়ু যেন এবার স্বাভাবিক। আরে এই ডক্টরের রুমের অবস্থা এমন কেন? ডক্টর, ডক্টর।
ফাইজান সোফার পেছন থেকে মাথা উঁচিয়ে, এই এই শালা, তুই আর ফারহান নস? আরে তুই এলি কখন? আর ওখানে লুকিয়ে আছিস কেন? এলাম কখন? শালা তুই আমার উপর গুলি চালিয়েছিলি। ডক্টর বেরিয়ে এসে ফারহানকে সব বুঝিয়ে বলল। তারপর ওই মেডিসিনটা ফারহানকে পুশ করে দেয়। ফারহান চিন্তা করতে লাগলো। আমার যতদূর মনে পড়ে ভাইয়া বলেছিল, আরে আমার ভাই, তাহলে এটাই আবার ট্রিগার নয় তো? ও, এটা একটা প্ল্যান। ফাইজান ডাক দিতে ফারহান তার ভাবনার অর্ধেক রেখেই বাস্তবে ফিরে আসলো। কি রে, তোকে আবার কে হিপনোটাইজ করলো? কে অনেক কথা, তোকে পরে বলবো। চল এখন মেয়েটাকে দেখে আসি। সকাল থেকে ওর কোনো খোঁজই নেওয়া হয়নি। ফারহান আর ফাইজান মেয়েটির কেবিনে গেল। ফারহান একটা চেয়ার টেনে মেয়েটির মাথার কাছে বসলো। এখন কেমন লাগছে? জি ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। কেন? ডক্টরের কাছে শুনলাম আপনি আমাকে রক্ত দিয়েছেন। হুম। সরি। আবার সরিও? হুম। এই সরিটা আবার কিসের জন্য? গতকাল আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি আমার খুব চেনা, তাই আপনার হাত ধরে আর কি। আরে ব্যাপার না, আর সরিটা তো আমার বলা দরকার, তাই না? আপনি সরি বলবেন কেন? ফাইজান এসব দেখে কেবিনের বাইরে গেল আর একটা বন্দুক নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ঠাস। কি ভাবলেন ফাইজান মারা গেছে? আরে না ভাই, এই হারামিগুলো সহজে মরে না। আসল ঘটনাটা শুনুন তাহলে। গত পর্বে ফাইজান কেবিন থেকে বেরিয়ে যায়, কারণ ফারহান ওকে চোখের ইশারা করে চলে যেতে বলে। তাই বাইরে এসে গুলি মুখে নিয়ে বলতে লাগলো, শালার এমন বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক তখনই একটা বাচ্চা বেলুন ফুটায়। তারপর, ওরে আল্লাহ, কি হলো? আমি মরি নাই। হ্যাঁ হ্যাঁ, বেঁচে গেছি। এই ছোকরা, এটা বেলুন ফোটানোর কোনো জায়গা হলো? পেত্তমিস। সরি আঙ্কেল। এদিকে কেবিনে, তাহলে আমি তো আপনার সাথে বাজে ব্যবহার করেছিলাম সেদিন। ইটস ওকে। আচ্ছা, একটা কথা বলুন, যারা আপনাকে গুলি করেছে ওদেরকে আপনি চিনেন? না। তবে ফারহানের মনে হলো মেয়েটি কিছু লুকাচ্ছে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? মানে আপনার বাবা মাকে তো ইনফর্ম করতে হবে। আমি এতিম। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে ফলো করছিলেন কেন? মেয়েটি লজ্জায় লাল হয়ে গেল। আমি আপনাকে ফলো করতে যাব কেন? সেটা তো আপনি বলবেন। আমি আপনাকে কোনো ফলো টলো করিনি। আচ্ছা, তাই বুঝি। অ্যাকচুয়ালি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি পাঠক পাঠিকা, কি ভাবছেন? এ কেমন মেয়ে যে কিনা ভালোবাসার কথা নিজেই বলছে? আরে ভাই, এই তুর্কির মেয়ে এই বাঙালির মেয়েদের মতো ন্যাকামি করে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে উইকিপিডিয়াতে সার্চ করুন। এই জন্যই আমাকে ফলো করছিলেন? ফলো করব কেন? একটু আধটু আর কি। হাসছেন কেন? সরি, আসলে আপনার কথা শুনে হাসি পেল। জান, আপনার সাথে আর কথাই বলবো না। ওকে, তাহলে এই হসপিটালের একজন রূপসী নার্স আছে, গতকাল রাতে আমার ফোন নম্বরও চেয়েছে। ভাবছি তাকে দিয়ে দেব। তাতে আমার কি? কি আজব যে আমার রঙহীন জীবনে রং এনে দিয়েছে, তার আবার কি? এই কত নম্বর কেবিনে মেয়েটি আছে? ভাই, রিসিপশন থেকে জানতে হবে। আরে আরে আরে, আপনারা কারা? আর আপনাদের কাছে বন্দুক? এই একদম চুপ থাক। আর এই যা তোরা, এই হসপিটালে দরজা জানলা সব আটকে দে, আর সিসি ক্যামেরাগুলোর শাটডাউন করে দে। রিসিপশনিস্ট ঐশী ডেকুচ কত নং কেবিনে আছে বল। রিসেপশনিস্ট মাথায় বন্দুক ঠেকানো, তাই ভয়ে ভয়ে, বলছি আমাকে একটু চেক করতে দিন। 304D কেবিন। এই তোরা চল। এদিকে কেবিনের বাইরে আরে আপনারা কারা? গুন্ডাগুলো ফাইজানের পেটে একটা ঘুষি মেরে ফেলে দেয়। ওরা কেবিনে ঢুকে মেয়েটিকে, আচ্ছা তুই এখানে?
বলি একটা বন্দুক বের করে গুলি ছুটতেই ফারহান মেয়েটিকে ডান হাতে টান দিয়ে বুকে জড়িয়ে ধরেছে আর মেয়েটি ভয়ে কেঁদে দিয়েছে। ফারহান তার বন্দুক বর থেকে ঠাস ঠাস করে গুলি ছুড়ে 3-4 জন মারা যায়। এবার ফারহান আর গুন্ডার লিডারটা সামনাসামনি। দেখ, তোর সাথে কোনো শত্রুতা নেই, সরে যা সামনে থেকে। তোর সাথেও কোনো শত্রুতা নেই, ছেড়ে দে মেয়েটাকে। গুন্ডা দলের একজন মেয়েটির দিকে বন্দুক তাক করতেই ফারহান দেখলো তার বন্দুকে গুলি শেষ। ফারহান গুন্ডাটির হাতে বন্দুকটি ছুঁড়ে মারে, এতে তার নিশানা ভুল হয় আর গুলি গিয়ে টেবিলে রাখা জগের গায়ে লাগে। মেয়েটি ভয়ে কান দুটি হাত দিয়ে চেপে ধরেছে। ফারহান কেবিনের দরজাটা আটকে দিয়ে যেতেই শব্দ কেবিনের বাইরে যায় না। এই গুন্ডা ফারহানকে লাথি মারে আর ফারহান ছিটকে একটা দেয়ালের উপর পড়ে। দেয়ালে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রটি দিয়ে সবার মাথায় আঘাত করে আর প্রত্যেকের অবস্থা মারতে মারতে খারাপ করে দেয়। ফারহান কেবিনের দরজা খুলে দেখলো ফাইজান ফ্লোরে শুয়ে আছে। ফারহান একটা লাঠি দিয়ে বলে, বেঁচে থাকিস তো উঠে পড়। বল, কি বলবি? এদেরকে ডাস্টবিনে ফেলে আয়। এই তুর্কিতে? লোকেশন সেন্ড করে দিচ্ছি। ও, আমার তো ফোনে। আচ্ছা, তোর ফোনটা দে। থাক, আমি পারবো। ফারহান কেবিনে ঢুকে দেখলো মেয়েটি ভয় পেয়ে আছে। আরে, ভয় পেয়ে আছো কেন? তো তোমার কাছে বন্দুক ছিল? হ্যাঁ, কারণ আমি একজন গ্যাংস্টার। তুমি মিথ্যা বলছো তাই না? আমার সাথে মজা করছো? না, আমি সব সত্যি বলছি। না, মিথ্যা মিথ্যা। আমার রাফসান এমন হতে পারে না। রাফসান? কে রাফসান? তুমিই রাফসান। কি আবল তাবল বলছো? মেয়েটি বিছানা থেকে উঠে এসে ফারহানের গলায় থাকা চেইনটি লকেট ধরে জিজ্ঞেস করে, এই লকেট তুমি পেয়েছো কোথায়? আমি জানি না, ছোটবেলা থেকেই এটা আমার গলায় ঝোলানো দেখছি। মেয়েটি এগিয়ে গিয়ে রুমের দরজাটি বন্ধ করে ফারহানের দিকে পিঠ করে দাঁড়িয়ে জামাটি খুলে ফেলে। আমার পিঠে একটি দাগ আছে, দেখছো? হ্যাঁ। মেয়েটি নিচে পড়ে থাকা তার গায়ের গেঞ্জিটি আবার পরে নিয়ে দরজাটা খুলে দিল। এটা কিসের দাগ জানো? কিসের? এটা ছোটবেলা তুমি রাগ করে আমাকে মেরেছিলে। রাফসান, মনে করো এই লকেট আমি তোমাকে দিয়েছিলাম। আমি নার্ভাস ফিল করছি, প্লিজ। ফারহান সোজা বাসায় চলে গেল। যাবার সময় একটা ফোনও কিনে নেয়। বাসায় গিয়ে শাওয়ারটা ছেড়ে ভাবতে থাকে, মেয়েটা কি সত্যি বলছে? তাহলে ছোটবেলায় আমি তুর্কি থাকতাম। আচ্ছা, এই লকেটটাই বা আমার কাছে এলো কিভাবে? এসব ভাবতে ভাবতে গোসল শেষে বাইরে এসে দেখে ফাইজানও এসে গেছে। এসেছিস? হ্যাঁ। যা, গোসল সেরে আয়। বাইরে আসরের আজান দিচ্ছে। ফারহান ব্যালকনিতে দাঁড়িয়ে ইস্তাম্বুলের প্রকৃতির দৃশ্য অনুভব করছে। ঠিক তখনই তার ফোনটি ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভাই নামের লেখাটি ভেসে উঠল। তার মানে ইরফান ফোন দিয়েছে। সালাম ভাই। সালাম। কিরে, তোকে ফোনে পাই না কেন? আসলে আমার ফোনটা পানিতে পড়ে গেছিল। মিথ্যে কেন বলছিস? তুই না আমাকে একদিন দেখালি তোর ফোন ওয়াটারপ্রুফ। আর ওই দিন হসপিটালে গিয়েছিলি কেন? তারপর থেকে ফোন দিচ্ছি, পাই না। কিছু হয়েছে? না ভাইয়া। ইরফান একটা কমলা মুখে দিতে দিতে বলল, খুব ভালো মিথ্যে কথা শিখেছিস। জানিস ফারহান, তোর মুখে মিথ্যে মারায় না। কি হয়েছে বল? এরপর ফারহান সব খুলে বলল। বুঝলাম। আচ্ছা ভাইয়া, আমি কি আগে তুর্কিতে ছিলাম? আর ওই মেয়েটা কি সত্যি কথা বলছে? সে কয়েক বছর আগের কথা। তোর বয়স তখন কত আর হবে, 7-8। তখন আমি তুর্কিতে থাকি। আমি যার আন্ডারে কাজ করতাম সে আমাকে বের করে দেয়।
কাছ থেকে। একদিন দেখি একটা ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। আমি ওকে নিয়ে একটা স্থানীয় ডাক্তারখানায় নিয়ে যাই। তারা ব্যান্ডেজ করে দেয়, আর এও বলে দেয় ছেলেটার মেমোরি লস হয়ে গেছে। তখন আমার এক বন্ধু এসে খবর দেয় লুকিয়ে অন্য দেশে যাওয়া যায়। তখন আমি ওই ছেলেটাকে নিয়ে খুবই গোপনে প্লেনে উঠে পড়ি আর এই দেশে এসে পড়ি। আসার পর এখানকার স্থানীয় অত্যাচারী মাফিয়াকে মেরে ফেলি, আর তারপর থেকে আমি এই এলাকার ডন। আর ওই ছেলেটিকে আমি আদর যত্ন করে লালন পালন করি। আর ছেলেটিকে জানিস, সে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে। সে আর কেউ নয়, এটা শুধুমাত্র তুই। ফারহান অবাকের চূড়ান্তে পৌঁছে গেছে। তাহলে মেয়েটি সত্যি কথা বলছে? হতেই পারে। হঠাৎ ফারহান দেখলো স্ক্রিনের ওপাশে ইরফান কারো দিকে তাকালো। আচ্ছা ভাইয়া, আজ তাহলে রাখি, আর আমি কিছুদিনের মধ্যে ফিরছি। না, তুই ফিরবি না। মানে? হ্যাঁ, তুই আর ফিরবি না। কিন্তু কেন? আমি বলেছি তাই। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। তুই তোর পরিচয় পেয়েছিস না, এখন তুই ওখানেই থাক। আর আমি তোকে এতদিন ব্যবহার করেছি, এখন আর তোকে প্রয়োজন নেই। ফারহানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, আর ততক্ষণে ফাইজানও ফারহানের পেছনে দাঁড়িয়ে সব দেখছে। ভাইয়া সমস্যা নেই, তুমি আমাকে আরো ব্যবহার করো। আমি আমার শেষ কথা জানিয়ে দিয়েছি, আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবি না। এই বলে ইরফান কল কেটে দিয়ে চোখের কোণে পানি মুছল। বলে দিয়েছি। ফারহান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওর যেন এখনো বিশ্বাসই হচ্ছে না কথাগুলো। মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছে, কিন্তু না, এটা বাস্তব। ফারহান নিজেকে সামলে নেয়। ফাইজান, জি। আশা করি তুই আমাকে ছেড়ে যাবি না। আমি তোকে ছাড়া যাব কোথায়? তাহলে চোখের পানিটা মুছে ফেল, আর ফ্লাইটের অনলাইন টিকিটটা ক্যান্সেল করে দে। আচ্ছা। ফারহান রেডি হয়ে হসপিটালে গেল আর ভাবছে, এটাই হয়তো একজন গ্যাংস্টারের জীবন। পেছনের কথা ভেবে দুঃখ পেয়ে লাভ নেই, আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এসব কথা ভাবতে ভাবতে ফারহান হসপিটালে চলে এলো। এসে মেয়েটির কাছে এসে বলে, আচ্ছা, তোমার নাম কি? ঐশী, ঐশী দরকুচ। আচ্ছা, তুমি আমাকে চেনো কিভাবে? মানে প্রথম থেকে সব খুলে বলো। আজ থেকে 16-17 বছর আগে আমি মিয়াকাতুল এতিমখানায় আসি। তখন আমার বয়স 7 বছর। আমি নতুন ছিলাম বলে কেউ আমার সাথে বন্ধুত্ব করতো না, একা একা থাকতাম। আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাইলেও আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না। একদিন আমি খেলার মাঠের এক কোণে বসে আছি, তখন দেখি একটা ছেলে একা একা বসে আছে। তখন আমি গিয়ে, ফ্ল্যাশব্যাক। নাম কি তোমার? ছেলেটি ঐশীর দিকে দাঁতের দাঁত চেপে উত্তর দিল, রাফসান। তুমি আমার বন্ধু হবে? চলে যাও এখান থেকে, আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। ঐশী রাফসানের হাত ধরে টেনে বলল, চলো না, আমরা ওই পাশে গিয়ে একটু খেলি। রাফসান রাগ করে তার হাতে থাকা কলম দিয়ে ঐশীর পিঠে খোঁচা দিয়ে উঠে যায়। ঐশী ব্যথায় কান্না করে দেয়। রাফসান ভয় পেয়ে যায়। এটা যদি ঐশী স্যারের সাথে বলে দেয়, তাহলে স্যার রাফসানকে বকা দিবে। এই এই মেয়ে কাঁদে না প্লিজ, এই দেখো আমি কানে ধরেছি। ঐশী কান্না করে যাচ্ছে। আচ্ছা চলো, আমি খেলবো তোমার সাথে। ঐশীর কান্না থামছেই না। এবার রাফসান ঐশীকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। ঐশী কান্নাও এবার থেমে যায়। প্লিজ স্যারকে কিছু বলো না, আমি তোমার সাথে খেলবো, প্রমিস। প্রমিস তো? প্রতিদিন? রাফসান মুখ বাঁকা করে দিয়ে বলল, এভাবে প্রতিদিন ঐশী রাফসানের সাথে খেলতো।
যদিও প্রথম প্রথম রাফসান খেলায় সায় দিত না, আস্তে আস্তে রাফসানের ঐশীর সাথে খেলতে ভালোই লাগতো। রাফসান, ওই ফুলটা আমাকে এনে দিবে? পারবো না। ঐশী গাল ফুলিয়ে বসে রইল। রাফসান ঐশীর গাল দুটো টেনে দিয়ে বলল, এনে দিচ্ছি। রাফসান একটা গাছ থেকে ঐশীকে একটা ফুল পেরে এনে দেয়। ঐশী খুশিতে রাফসানকে জড়িয়ে ধরে। আমি তোমাকে একটা জিনিস দেব, নিবে? কি? চোখ বন্ধ করো। রাফসান চোখ বন্ধ করলো। ঐশী ওর গলা থেকে একটা চেইন খুলে রাফসানের গলায় পরিয়ে দেয়। হঠাৎ একদিন রাফসান দেখলো ঐশী অন্য একটা ছেলের সাথে খেলছে। এটা দেখে রাফসান ছেলেটিকে মারতে লাগলো। ঐশী রাফসানকে ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রাফসান, তুমি ওকে মারলে কেন? তুমি ওর সাথে খেলছো কেন? আমার যার সাথে ইচ্ছা তার সাথে খেলবো, তাতে তোমার কি? আজ থেকে আমাদের আর বন্ধুত্ব নেই। বলে রাফসান চলে গেল। হ্যাঁ যাও, আমারও দরকার নেই তোমার মতো সেলফিশ বন্ধুর। রাফসান একটা বেঞ্চে বসে আছে আর ভাবছে, অন্য একটা ছেলের জন্য ঐশী আমার সাথে এমনটা করলো। রাফসান লুকিয়ে লুকিয়ে এতিমখানার বাইরে চলে এলে একটা রাস্তার সামনে চলে আসতেই একটা গাড়ি রাফসানকে ধাক্কা দেয়। এদিকে ঐশী মনে মনে ভাবে, না, রাফসানের সাথে এমনটা করা ঠিক হয়নি। ঐশী রাফসানকে সারা এতিমখানা খুঁজে ফেলে, কিন্তু রাফসানকে খুঁজে পায় না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু রাফসান ফিরে আসে না। ঐশী রাফসানের জন্য কান্না করে, তারপরও রাফসান ফেরে না। ঐশী রাফসানের রুম থেকে রাফসানের ফটো, একটা খেলনার বল, একটা জ্যাকেট, একটা বক্সে কিছু খেলনা নিজের রুমে নিয়ে আসে। ঐশী প্রতিদিনই রাফসানকে মিস করতে থাকে। সেই ছোট্ট ঐশী হয়তো তখন ভালোবাসা কি সেটা জানে না বা বুঝতে শেখেনি, কিন্তু বড় হতে হতে সেই মিস করাটা রাফসানের প্রতি ঐশীর ভালোবাসা হয়ে যায়। ঐশীর বিশ্বাস রাফসান অভিমান করে দূরে সরে আছে, তবে একদিন ফিরবে। ব্যাক টু দ্য প্রেজেন্ট। ফারহান ভাবছে, তাহলে সে আসলেই রাফসান। ভাইয়ার কথা আর ঐশীর কথা মতো এটাই তো প্রমাণ হয়। আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেদিনই লকেটটা দেখে চিনতে পারি যে তুমি আমার রাফসান। তারপর তোমাকে ফলো করি। ঐশী ফারহানের কাছে হাত রাখতেই ফারহানের ধ্যান ভেঙে যায়। রাফসান। ফারহান কিছু বলতে পারে না, শুধু ঐশীকে বুকে টেনে নেয়। ব্রো, তুই তো পুরা মাস্টার। কেন? শুনলি না? আচ্ছা মিস ঐশী, আপনাকে আপু রাখবো নাকি ভাবি? ঐশী লজ্জা পেয়ে বলল, আপনার যা ইচ্ছা। আয় হায়। এই যা, কিছু খাবার কিনে আন। ওকে, কি খাবি বল? ফারহান ঐশীকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো? তুমি যা খাও। আচ্ছা, তুই যা খাস তাই আনিস। ওকে ব্রো। ঐশী ফারহানের একটা হাত জড়িয়ে ধরে আছে। কি অবস্থা কি তোমার? কি অবস্থা আবার? হাতটা ছাড়ো। না, ছাড়বো না। আজও? আচ্ছা, এখন পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড আছে? নেই। কেন? ভালো লাগে না এইসব। তার মানে আমাকেও না? আরে সেটা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমার প্রেম ভালো লাগতো না। এসে গেছি। হাতে খাবারের প্যাকেট নিয়ে এসে বলল, কার কি ভালো লাগুক আর না লাগুক, খাবার কিন্তু সবারই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর, ফাইজান যা একটা ফ্ল্যাট দেখ আর আজকে কিনে নে। ওকে ব্রো। আর হ্যাঁ, একটু ভালো মানেরটা বের করিস। ফাইজান চলে গেল। মানে কি, এত টাকা কোথায় পাবে? আসলে ফারহান সব খুলে বলল কিভাবে বড় হয়েছে, আর ইরফানের সাথে দেখা, আর আজ ইরফান ওকে দূরে সরিয়ে দিয়েছে।
সব খুলে বলল। ঐশী সব শুনে কান্না করে দিল। তাহলে কি করবে এখন? কিছু না, এখন থেকে এখানেই থাকবো। ঐশী ফারহানের গলা জড়িয়ে ধরে ফারহানও ঐশীকে নিজের বুকে জড়িয়ে নেয়। তার মানে তোরা একটা ছেলের কাছে মার খেয়ে চলে এসেছিস? বলে বন্দুক তাক করলো ছেলেগুলোর দিকে, যাদেরকে হাসপাতালে ফারহান মেরেছিল। ঠাস 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 গুলির শব্দ, বিকট শব্দে এক একটার মাথা গুলিতে ফুটো করে দেয় সুফিয়ান। আসুন পরিচিত হই এই গল্পের টার্নিং পয়েন্ট 2। সুফিয়ান ভাই তুর্কির বুরসাতে তারই একটা গ্যাং ড্রাগ এবং মেয়ে পাচার করে। সারা হারামির বাচ্চা একটা, শুকুরের ছেলেরা একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না, শুকুরের বাচ্চা। ভাই ঠান্ডা হন, ব্যাপারটা আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। সালে সুফিয়ান ভাইয়ের ডান হাত এবং বিশ্বস্ত হারামি। ওর কাজ নতুন নতুন মেয়েদের সাথে রাত কাটানো আর মদ খাওয়া। প্রিয় কাজ খুন করা আর রক্ত দিয়ে গোসল করা। সালে 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 আমি বুঝতে পারছি না কিভাবে এতগুলো মিলে একটা মেয়েকে তুলে আনতে পারলো না। ওই মেয়েটার কাছে যে ভিডিও আছে সেটা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে তো আমরা শেষ। কথা দিচ্ছি ভাই, ওই মেয়েকে বিছানায় এমন অবস্থা করবো যে ও রাতটাও কেঁপে উঠবে। সুফিয়ান একটা শয়তানি হাসি দিয়ে বলল, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। একটা লোক এসে সালের কানে কিছু বলে গেল। সালে লোকটিকে চলে যেতে বলে। ভাই আমাকে এখন যেতে হবে, একটা নতুন মাল এসেছে, ট্রাই করতে হবে। আচ্ছা যা তাহলে। সালে চলে গেল। ফুল কই? বিছানা। সালে একটা শয়তানি হাসিতে নিজের বেডরুমে চলে গেল। বেডরুমে গিয়ে দেখলো 15 থেকে 16 বছর বয়সী একটি মেয়ে নগ্ন অবস্থায় রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। সালে মেয়েটিকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দেয় আর নিজের জামার বোতাম খুলতে থাকে। হঠাৎ করে দরজার ভেতর মেয়েটির গগন বিদারী চিৎকার শোনা যায়। প্রায় 1 ঘন্টা পর সালে রুমের দরজা খোলে। শালা মেয়ে মানুষ বয়ফ্রেন্ডের সাথে ঠিকই সুখের চিৎকার করতে পারে, আর আমাদের এখানে এলে যন্ত্রণা। সালে চ্যানেলগুলোকে বলে, যা গিয়ে মজা কর। আস্তে আস্তে চেলাগুলো একের পর এক রুমের ভেতর যায়, আবার কিছুক্ষণ পর পর বেরিয়ে আসে। প্রায় 10 থেকে 12 জন রুমের ভেতর যায়। 2 ঘন্টা পর মেহেদি সালের রুমে গিয়ে বলে, স্যার মেয়েটি কোনো রেসপন্স করছে না। আসুন মেহেদির পরিচয়টা জানি। মেহেদি একটা সৎ ও চরিত্রবান ছেলে, তবে ওর বাবা অভাবের কারণে সালের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয়। ছেলেটির মা নেই, বাবাও কিছুদিন আগে মারা গিয়েছে এবং এদিকে টাকা পরিশোধ করতে না পারায় সালে ওকে চালার কাজে লাগিয়ে দেয়। মেহেদি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করে যাতে এই জাহান্নাম থেকে সে মুক্তি পায় আর সালের বিচার হয়। কি করছিস কি এসব? আজকে একটা মেয়ের ডেলিভারি দিতে হবে, আর তুই বলছিস কিনা ঠিক তখনই একটা 16-17 বছরের একটা মেয়ে বাটি মেয়েদের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও তোমার খাবার। ফারিয়া তুই এখানে কি করছিস? যা এখান থেকে তাড়াতাড়ি। আরে ভাইয়া, তুমি তো সকাল থেকে না খেয়ে আছো। তাতে তোর কি? কি হয় তোর? স্যার ও আমার বোন। ও বোন? সালে ফারিহার দিকে তার কুদৃষ্টিতে তাকিয়ে রইল। ফারিয়া নিজের ওড়না ঠিক করতে করতে মেহেদিকে বলল, ভাইয়া আমি গেলাম। সালে পেছন থেকে ফারিয়ার ওড়না ধরে টান দেয়। মেহেদি সালের পায়ে পড়ে বলে, স্যার আমি আপনার পায়ে পড়ি, আমার বোনকে ছেড়ে দিন। চিন্তা করিস না, তোর বোনকে অনেক আদর করবো। দুজন চেলা এসে পেছন থেকে মেহেদিকে ধরে রাখে আর সালে ফারিয়াকে টানতে টানতে বেডরুমে নিয়ে যায়। ছাড়ুন ছাড়ুন আমাকে প্লিজ, যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? আর মেহেদি চিৎকার করতে থাকে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। সালে ফারিয়াকে নিয়ে বেডরুমে ঢুকে দরজা লক করে দেয়।
একটু পরে দরজার ভেতর থেকে ফারিয়ার একটা চিৎকার আসে। ভাইয়া! মেহেদি নড়াচড়া বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সালে বেরিয়ে আসে। সালে মেহেদির দিকে তাকিয়ে বলল, তোর বোনটাও না বড্ড নাচের বান্দা। কোথায় ভেবেছিলাম একটু আদর করব, আর তা হলো না। খোদার কসম, মনে রাখিস তোর জীবনে এমন কেউ আসবে যে তোকে এমন ভাবে মারবে তুই শেষবারের মতো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবি না। সালে হাতে বন্দুক নিয়ে মেহেদির দিকে তাক করলো। আমাকে যে মারতে আসবে না তাকে আমার মতো কুত্তা হতে হবে, কুত্তা। আর এতিম বলে এই গুলিটা তোর মাথায় এক ফোর ওফোর হয়নি, না হলে আজই এখানে শেষ দিন হতো তোর। চল ভাগ তোর বোনকে নিয়ে। তোর বোনকে এখন মাগে হয়ে গেছে। বলে সালে আর তার চেলাগুলো শয়তানিমূলক হাসিতে মেতে উঠল। মেহেদি উঠে দাঁড়িয়ে সালের বেডরুমে যায়। তার বোন মেঝেতে পড়ে আছে আর বিছানার সাদা চাদর রক্তে লাল হয়ে আছে। মেহেদি চাদরটি নিয়ে ফারিয়ার গায়ে জড়িয়ে দেয়। ফারিয়া মেহেদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ভাইয়া, ভাইয়া, আমার এখন কি হবে? মেহেদি প্রতিউত্তরে কিছু বলতে পারে না। মেহেদি ফারিয়াকে নিয়ে চলে যায়। চলে যাবার সময় সালে বলে, একমাত্র তোর বোন দেখে এখান থেকে নিয়ে যেতে পারলে, না হলে ওই সুন্দর শরীরটুকু পাচার করে দিতাম। জিজ্ঞেস কর কেন আঘাত করছি কিনা। দেখ দেখ তোর বোনের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। নেই, নেই তো। আরে আমি তোর বোনের শরীরে কোনো আঘাত করিনি, শুধুমাত্র আদর করেছি। মেহেদি কোনো কথা না বলে চলে যায়। রাত প্রায় 2টা। বুরসাতে এই সময় সবাই ঘুমাচ্ছে। রাস্তার এক পাশে অন্ধকার আর এক পাশে ল্যাম্পপোস্ট। এই রাস্তায় বেশি কেউ আসে না, তাই বোনের সেফটির জন্য মেহেদি এই রাস্তা ধরে বাড়ি যাচ্ছে। আর ফারিয়া শুধু কেঁদেই চলেছে। হঠাৎ মেহেদির ফোনে একটা মেসেজ আসে। সালে পাঠিয়েছে, বাড়ি গিয়ে লাভ নেই, সেটা এখন আমার দখলে। মেহেদি মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। এখন সে কি করবে? হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা লেফট যা, লেফট যা। ফারহান গাড়ি থেকে নেমে বলল, এই তুই গাড়ি চালা। আচ্ছা দে। কোথায়? হাইওয়ে থেকে যাব? তা না, একটা ভুতুরের রাস্তা দিয়ে নিয়ে আসছে। আরে এটা শর্টকাট। ফাইজান গাড়ি চালাচ্ছে। ফারহান আর ঐশী পেছনের সিটে। ঐশী ফারহানের একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। চলুন হালকা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। অন দ্য হসপিটাল। ব্রো, এসে গেছি। কি রে, এত তাড়াতাড়ি এলি? ঘর পেয়ে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে পেলি? আসলে একটা বারে গেছিলাম। তুই? আরে শোন না। বল। বারে দেখলাম একটা লোকের সাথে বাজে বিহেভ করা হচ্ছে। লোকটা অবশ্য 5 লাখ টাকা ধার দেনায় ডুবে আছে, তাই বড় বাংলোটি 5 লাখ টাকার বিনিময়ে তুলে দিচ্ছিল। তারপর আমিও। আচ্ছা ভাই, কি হয়েছে এখানে? স্যার, এই লোকটা প্রতিদিন এসে মদ চায় আর বলে টাকা পরে দেব। তো স্যার, এর 5 লাখ টাকা ধার বাকি পড়ে আছে। কি ভাই, এত ধারে পড়ে আছো, তারপরও মাল খেতে চাও? ব্যাপার কি? আমি কালকেই টাকা দিয়ে দেব। এই তুই কোথা থেকে টাকা দিবি? পাগলা মাতাল আছে কি তোর? হ্যাঁ, ওই বাড়িটা, এছাড়া তো আর কিছুই নেই। আমি ওই বাড়িটা বেচে টাকা পরিশোধ করে দেব। আরে ম্যানেজার বলছে তো কাল টাকা দিবে। স্যার, আপনার জন্যই ছেড়ে দিলাম। ম্যানেজার চলে গেল আর ফাইজান লোকটির টেবিলে বসলো। তারপর এখন কি করবেন? বাড়িটা বিক্রি করব। এত তাড়াতাড়ি গ্রাহক পাবেন কই? লোকটি মুখে হতাশার ছাপ এনে বলল, এটাই তো সমস্যা। বাড়িতে কে কে আছে আপনার? আমি একা। তা কততে বিক্রি করতে চান বাড়িটা? 7 লাখ পেলেই ছেড়ে দেব। বাড়িটার কোনো পিক আছে আপনার কাছে? লোকটি ফোন বের করে বাড়িটার একটা ছবি দেখালো।
আরে এত বড় বাড়ি! হ্যাঁ। আমি আপনাকে 50 লাখ টাকা দেব। কেন মজা করছেন স্যার? আচ্ছা তাহলে উঠি। স্যার 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 আপনি বাড়িটা কিনবেন না? মজা করলাম নাকি? সরি স্যার। আপনার ড্রেসটা দিন। লোকটি তার বাড়ির অ্যাড্রেস ও ফোন নাম্বার দিল। স্যার আমি কি এগিয়ে নিয়ে আসবো? ফাইজান লোকটির দিকে মুখ বাঁকিয়ে হাসি দিয়ে বলল, নো থ্যাঙ্কস। আর হ্যাঁ, আমার কথা বলে এইবার থেকে কিছু বোতল নিয়ে যান, রাতে এসে ডিল করার সময় খাবো। ওকে বস। চল, একটা কাজ তো বাড়ি গিয়ে হলো। ও হ্যাঁ, ডক্টর বলেছে আমার ভাবিকে নিয়ে আজ যেতে পারবো। ঐশী লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা, হোটেল থেকে আমাদের জিনিসপত্র আর ঐশীর বাসার ভাড়াটা দিয়ে ওর জিনিসপত্রগুলো প্যাক করে নিয়ে আয়। এটাও আমাকে করতে হবে? আজব, তুই করবি না তো কে করবে? দেখছিস না তোর ভাবি অসুস্থ। ফারহান দাঁতের দাঁত চেপে চলে গেল। ব্যাক টু দ্য প্রেজেন্ট। হঠাৎই ফারহানদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। তারপর কিরে, লাগিয়ে দিলি? কিসে যেন ধাক্কা লাগলো। আচ্ছা, তোকে এই অন্ধকার সাইড থেকে কে আসতে বলেছে? ওই পাশ থেকে গেলে কি হতো? আসলে ফারহান দেখলো ফাইজানের হাতে মদের বোতল। পুলিশ দেখলে সমস্যা হতো। আরে ভাই, তুই ড্রাইভিং করার সময়ও? আহ, ওকে বকছো কেন? ভাবি ওকে একটু বোঝাও। তোকে তো। এই, তোমরা চুপ করো। শুনছো বাইরে কেউ কাঁদছে? ফারহান আর ফাইজান কান খাড়া করে শোনার চেষ্টা করলো। আরে হেডলাইটটা জ্বালা। ফাইজান গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে দেখলো দুটো ছেলে মেয়ে রাস্তায় বসে কান্না করছে। মেয়েটি ছেলেটির কাঁধে মাথা দেওয়া আর মেয়েটির শরীরে একটা চাদর পেঁচানো, তাতে আবার রক্তের দাগও আছে। কি ব্যাপার, এই অন্ধকার রাস্তায় বসে কাঁদছে কেন? দেখি ঐশী নাম তো। আমার মনে হয় কি প্রেমিক প্রেমিকা তো এহেম এহেম হয়ে গেছে। ফারহান ফাইজানের মাথায় একটা চাটি মেরে বলে, সব সময় খারাপ চিন্তা নিয়ে ঘুরিস তাই না? ওরা সবাই গাড়ি থেকে নেমে গেল। ব্রো, এই পাইলেনের সাথে লাগছে, বেশি ক্ষতি হয়নি, জাস্ট স্ক্র্যাচ পড়েছে। তুই আচ্ছা দেখছিস, দুটো লোক হয়তো বিপদে পড়েছে, আর তুই কি না? এক্সকিউজ মি। মেহেদি মাথা তুলে দেখলো। কোনো সমস্যায় পড়েছেন? না। আচ্ছা, এই মেয়েটির অবস্থা এমন কেন? আর ও আপনার কি হয়? ও আমার বোন হয়। মানে এত রাতে এই নির্জন রাস্তায়? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই বলে রাত বিরিতে বোনকে নিয়ে এভাবে বসে থাকবি? কোনো বিপদ আপদ তো হতে পারে। আর বিপদ বিপদ যা হওয়ার তা তো হয়েই গেছে। এই ওয়েট ওয়েট, এখানে কথা বলাটা সেফ না, আপনারা আমাদের সাথে আসুন। মেহেদি প্রথম যেতে না চাইলেও ফারিয়ার কথা ভেবে ওদের সাথে চলে গেল বাংলোটির সামনে। চলে এসেছি। আরে বাপরে, এ তো বিশাল বাড়ি। ফাইজান কলিং বেলে চাপ দিতেই বাড়ির সেই লোকটি দরজা খুলে দিল। আরে স্যার, আপনারা আসুন আসুন, ভিতরে আসুন। ভেতরে গিয়ে সবাই অবাক। এ কি করলেন আপনি? আপনাকে 3-4টা বোতল আনতে বলেছিলাম, আর আপনি পুরো বারটাই তুলে নিয়ে এলেন। ফারহান লোকটিকে একটা চেক দিয়ে বলল, এই নিন। লোকটি চেকের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, এই নিন বাড়ির কাগজ। আমি তাহলে আসি। আচ্ছা। লোকটি চলে যেতেই ফারিয়ার দিকে চোখ পড়ল। আরে এই মেয়েটির এই অবস্থা কেন? উনি নতুন পুলিশ অফিসার আসার সময় একটাকে জেলে পাঠিয়েছেন, যার কারণে ইউনিফর্ম ছিঁড়ে যায়।
ওরে বাপরে! লোকটি চলে গেল। ফারহান মেহেদি ও ফারিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনারা বসুন না। স্যার, একটা কথা ছিল। জি বলুন। বেসমেন্ট আমার একটা জিনিস আছে, ওটা কি আমি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। লোকটি চলে যাওয়ার পর ঐশী মেয়েটিকে ফার্স্ট এড দিয়ে সোফায় বসালো। ফাইজান একটু দূরে পাশের টেবিলটাতে বসে মনের আনন্দে মদ খাচ্ছে। ফারহান আর ঐশী মেহেদিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মেহেদি ফারহানকে সব খুলে বলল। ঐশীর সব শুনে চোখের পানি পড়ছে আর রাগে ফারহানের গা গিজগিজ করছে। ফারহান সালিকে উদ্দেশ্য করে বলল, শালা নেমোকারাম জানোয়ারের বাচ্চা। আচ্ছা, অনেক রাত হলো, চলো এখন উঠি, সকালে। ঐশী, তুমি ফারিয়াকে নিয়ে যাও, বেচারি খুব ভয় পেয়েছে। কাল ওকে হাসপাতালে নিয়ে যেও। আর মেহেদি, তুমি এসো, খেতে এসো। ফারিয়া খুব কান্না করছে। ফারহান ফারিয়ার কাছে বসে ফারিয়ার হাত ধরে বলে, ফারিয়া কান্না করে না, আমি কথা দিচ্ছি তোমার লাইফটা খুব সুন্দর করে সাজিয়ে দিব। আর যারা তোমার সাথে এমনটা করেছে তাদের অস্তিত্ব পুরো পৃথিবী থেকে মুছে দেব, প্রমিস। ফারিয়া ফারহানের কথায় একটু সাহস পায়। তারপর ফারিয়াকে ঐশী নিয়ে যায়। ফারহান ফাইজানের কাছে যায়। ফাইজান মদ খেয়ে বেহুশ। এই হারামি, ব্রো, একটু শান্তিতে ঘুমাতে দে। ফারহান মদের বোতল থেকে একটা দামি বোতল উঠিয়ে চিপিটা খুলে কানে একটা ইয়ারবাডস লাগিয়ে গান শুনতে শুনতে ড্রিঙ্ক করতে লাগলো। ড্রিঙ্ক করতে করতে এক সময় সোফায় ঘুমিয়ে পড়লো। নেক্সট ডে 13:17 ফারহান চোখ খুলে দেখলো তার গায়ে একটা চাদর দেওয়া আর তার জ্যাকেটটা পাশে রাখা। ফারহান নিজে নিজে বলল, আরে এগুলো কে করলো? ফাইজান পেছন থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি ব্রো, ঘুম ভাঙলো তাহলে? পয়েন্ট দে দে, যত ইচ্ছা গালি দে। ফারহান ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফাইজান সোফায় বসে টিভি দেখতে লাগলো। ফারহান ওয়াশরুম থেকে বের হয়ে ফাইজানকে জিজ্ঞাসা করলো, ঐশী কোথায় রে? ওপরে। ফারহান ওপরে গিয়ে দেখলো ঐশী আর ফারিয়া গল্প করছে। ঐশী ফারিয়াকে দেখে বলে, এক্সকিউজ মি। ওকে ওকে। ঐশী ফারহানের কাছে এলো। কি স্যার, ঘুম ভাঙলো তাহলে? হুম। চলো খেয়ে নেবে। হ্যাঁ চল। ঐশী আর ফারহান সিঁড়ি দিয়ে দুষ্টুমি করতে করতে নিচে নামতে লাগলো। আর নিচে টিভিতে একটা ফিল্মে 18+ সিন এসে পড়লো। ঐশীর খেয়াল ফারহানের কানে কামড় দিবে, তাই লাফালাফি করতে লাগলো। ফারহানের চোখ টিভিতে যেতেই জোরে একটা কাশি দিল। ফাইজান পেছনে তাকাতেই রিমোট দিয়ে চ্যানেল পাল্টাতে চাইলো। এ কি, রিমোট কাজ করছে না কেন? হায় আল্লাহ, ভাবি এই সিন দেখে ফেললে পুরাই ফুল ডে। আরে বাল, কাজ কর। এদিকে ফারহান আর ঐশীও নিচে চলে এলো। ফারহান রাগী চোখে ফাইজানকে ইশারা করছে, আর ঐশী এখনো টিভির দিকে খেয়াল করেনি। ফারহান রিমোটটি ধরে আছাড় মারতেই সেটা সুইচ বোর্ডে গিয়ে পড়ে আর টিভি বন্ধ হয়ে যায়। ফাইজান একটা বিরাট হাফ ছেড়ে বাঁচলো। রাত 10টা। ফারহান একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারিয়া, এটাই তো? হ্যাঁ এটাই। ফারহান আর ফারিয়া বাড়িটার ভেতরে চলে যায়। আর যাবার আগে ফারহান একটা বড় আর মোটা স্ট্যাম্প নিয়ে যায়। হঠাৎই একটা লোক ফারহানকে বলে, ফারহান স্ট্যাম্পটি দিয়ে সোজা মুখে বাড়ি মারে। এরপর গুন্ডাগুলো ছুটে আসতেই ফারহান একের পর এক ফারহানকে মারতে থাকে। সালে, এই সালে কোথায় লুকিয়ে আছিস? কুত্তার বুকের পাটা থাকে তো বেরিয়ে আয়। তখনই কেউ পেছন থেকে ফারহানকে মারতে আসবে। ফারহান তার হাত ধরে বুকের পাঁজরে লাথি মারে। সালে হাততালি দিতে দিতে সিঁড়ি থেকে নামছে। বাহ বাহ বাহ, নাইস, বিউটিফুল, অসাম। এই প্রথম কোনো বিড়াল দেখলাম যে বাঘের গুঁড়াও এসে গজল করছে।
ফারিয়াকে দেখে বলল, আরে তুই এসেছিস দেখছি, তোকে তো একবার বিছা। ফারহান স্ট্যাম্প দিয়ে সালের দু পায়ের ফাঁকে সজোরে আঘাত করে। সালে জোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ফারহান স্ট্যাম্প দিয়ে অন্ডকোষে মারতেই থাকে। সালের অন্ডকোষ ফেটে যায়, আরো ফটফট করছে। আমাকে ছেড়ে দে। ফারহান সালের কাছে এসে বলল, এই কুত্তো, তোর তো খুব স্বাদ। প্রতিদিন নতুন নতুন মেয়ের সাথে বিছানায় শোয়া, তাই না? সারা নেমো খারাপ। আমাকে ছেড়ে দে প্লিজ। আমি তোকে ছেড়ে দিলেও ভাগ্য তোকে ছাড়বে না। আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, আমি ভালো হয়ে যাব। ফারিয়া সালের দিকে বন্দুক তাক করে ফারিয়া কাঁপা কাঁপা হাতে চোখ বন্ধ করে দুটি গুলি ছুড়ে যা সালের মাথা এফোর ওফোর করে বেরিয়ে যায়। ফারহান ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালবেলা ফারহান দেখলো ঐশী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চুলগুলো ভেজা। ফারহান গিয়ে ঐশীকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঐশী হাতের স্পর্শ টের পায় এটা ফারহান। আসলে ঐশী সেই ছোটবেলা থেকেই ফারহানের স্পর্শ অনুভব করতে পারে। মনে পড়ে ছোটবেলায় ফারহানের সাথে প্রথম দেখা, আর ফারহান রাগ করে পিঠে কলম দিয়ে খোঁচা দেয়। তখন ঐশী কান্না করতেই ফারহান তাকে জড়িয়ে ধরে চুমু দেয়। সেই ছোটবেলায় হয়তো ও বুঝতো না প্রেম কি, ভালোবাসা কি, কিন্তু বুঝে ওঠার পর থেকে এই স্মৃতিটাই ঐশীর চোখে বেশি ভেসে ওঠে। ওর মনে হয় তখন যদি সময়টা কয়েক যুগের জন্য থেমে যেত, তাহলে ফারহানের ঠোঁটের সাথে ঐশীর গলাটা এক হয়ে থাকতো। অথচ ঐশী এসব ভাবনার ছেদ ঘটে। হঠাৎ ঐশীর এসব ভাবনায় ছেদ ঘটে। ফারহান পেছন থেকে জড়িয়ে চুলের ভেতর নাক ডুবিয়ে দেয়। ঐশী ঘুরতেই ফারহান ঐশীর দিকে এগোতে থাকে, আর ঐশী পেছোতে থাকে। এই না, একদম না। ফারহান ঐশীর কোমরের পেছনে হাত দিয়ে টান মারতেই ফারহানের ঠোঁটের উপর পড়ল। অতঃপর কিছুক্ষণ পর এই ফারহা, ও সরি ব্রো। ইটস ওকে। ঐশী লজ্জা পেয়ে চলে গেল। হ্যাঁ বল, কেন ডাকছিলি? টিভির নিউজটা একবার দেখবি আয়। ব্রেকিং নিউজ, গতকাল রাতে নিজ বাসভবনে খুন হলেন তুর্কির বুশরার সবচেয়ে বড় দাগি অপরাধী সুফিয়ানের সহযোগী বিন সালেহ। কে বা কারা গতকাল রাতে পরিকল্পিতভাবে হামলা চালায় বলে জানাচ্ছে পুলিশ। তবে এই খুনের কোনো সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু গোপন ফাইলের হদিশ মিলেছে জানায়। সে অনুযায়ী একটা ম্যাপের ব্লু প্রিন্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা মেয়ে পাচার চক্র ও LSD চক্রের ব্লু প্রিন্ট। আপাতত এটাই আমাদের কাছে সর্বশেষ সংবাদ। সবার আগে আপডেট সংবাদ পেতে রূপটলি চ্যানেলের সাথেই থাকুন। চল এক চিপি সেলিব্রেশন হয়ে যাক। ওয়াইন স্কেচ? ইয়া। নো থ্যাঙ্কস। কি, তুই আর ড্রিঙ্কস করবি না? না। ও আচ্ছা, চল তাহলে আমি ড্রিঙ্ক করি। ফাইজানের কেমন জানি একটু লোভ লাগছিল, তবে সে একটা প্রতিজ্ঞা করেছে যে সে আর ড্রিঙ্কস করবে না। ফারহান নিজের ঘরে যাবার সময় ঐশীর সাথে দেখা। এমনিতেই ড্রিঙ্কস এর জন্য একটু নেশা লাগতেছে, তার উপর ঐশীর মাতাল করা পারফিউম আর লাল ঠোঁট দেখে হ্যাচকা টান দিয়ে রুমে এনে দরজা লক করে দিয়ে ঐশীর উপর শুয়ে পড়ে। পরদিন, এই তুমি এখানে? এখানে কাল করেছি, মনে নেই? সরি, আসলে আমি জানি, তবে আমাদের মাঝে কিছুই হয়নি। তাহলে কাল? তুমি শুধু আমার ঠোঁটেই। ফারহান দেখলো ঐশীর ঠোঁটের কোণে রক্ত লেগে আছে। সরি, কাল ঠোঁটে খুব লেগেছে। ঐশী মুখ ফুলিয়ে বলল, তাহলে তো একটু আদর করতেই হয়। না থাক। ফারহান কোনো কথা না বলে আবার ঐশীর ঠোঁট দুটো দখল করে নিল। কিছুক্ষণ পর ঐশী ফারহানকে ধাক্কা দিয়ে ফেলে একটা দুষ্ট হাসি দিয়ে চলে গেল। পাজি একটা। না 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 না, এ হতে পারে না। কে 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 মারতে পারে আমার ভাইকে? এই, যেখান থেকে পারিস সেখান থেকে ওই খুঁড়িটাকে ধরে আয়,
আরে কত শখ ছিল ছেলেটার ওই ঐশীকে বিছানায় আদর দেবে, সে স্বাদটাও অপূর্ণ থেকে গেল। এদিকে ফারহানের ফোনে একটা ভিডিও কল আসে তার ভাই ইরফানের কাছ থেকে। আরে ভাইয়া ফোন দিল কেন? ভাইয়া তো আমাকে ছেড়ে দিয়েছে। ফারহান ফোনটা রিসিভ করতেই দেখলো ইরফানের চেয়ারে একটা লোক বসে আছে আর ইরফান পাশে হাঁটু গেড়ে বসে আছে, চোখে মুখে রক্তের ছোপ ছোপ দাগ, যেন তাকে মারা হয়েছে, আর তার মাথায় বন্দুক রাখা। হ্যালো ফারহান। ও কি ক্লিয়ার ভিডিও, কোয়ালিটি পুরো 4K। এই শালা, এই চুপ, একদম চুপ। তারপর আরে রে রে, আচ্ছা ও তো তোর আর নিজের ভাই না, তাই না? এই নিজের ভাই? কি বলতে চাস তুই ভাই? আ তুই তোর পাতানো ভাইয়ের প্রতিশোধ নিতে পারলে আমি কেন আমার আপন ভাইয়ের প্রতিশোধ নিতে পারবো না? মানে? মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমার ভাই আবুকে মেরে ফেলেছিল। আবু তোর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবু আমার বড় ভাই, সেই ছোট্ট থেকে আমাকে মানুষ করেছে। কুত্তা বানিয়েছে তোকে, কুত্তা। তোর ভাইও কুত্তা আর তুইও কুত্তা। ইব্রাহিম ইরফানের মাথার চুল পেছন থেকে জোরে মুঠি বানিয়ে টান দেয়। ইরফান ব্যথায় চিল্লিয়ে ওঠে। এই জানোয়ারের বাচ্চা, আমার ভাইকে ছেড়ে দে। এই শব্দটা, হ্যাঁ হ্যাঁ, এই শব্দটা শুনতেই ভালো লাগছে। কি ক্ষতি করেছিল আমার ভাই যে তোরা তাকে মেরে ফেললি? তোর ভাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দেখ, তোর সাথে আমার ভাইয়ের কি শত্রুতা আমি জানি না, কিন্তু প্রতিশোধই একটা ভাইয়ের পরিবর্তে আরেকটা ভাই হিসাব সমান সমান। যদি তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে চলে আয়। পেছন থেকে কসম লাগে, ফারহান আমাকে মেরে ফেললেও তুই এখানে আসবি না। এখানে এলে ওরা তোকে মেরে ফেলবে। তুই ঐশী আর ফাইজানকে নিয়ে সুখে থাক, আর এই জীবন ছেড়ে সাধারণ মানুষ হয়ে যাস। এই তোর ভাইকে আমি মেরেছি, তাই আমাকে মেরে ফেল, তারপর আমার ভাইকে ছেড়ে দে। না রে, আমি সেটা পারবো না, তাহলে গেমের টুইস্টই নষ্ট হয়ে যাবে। জানোয়ার বাচ্চা, আমি তোকে মারবো, তবে তার আগে তোর ভাইকে তোরই চোখের সামনে মারবো। শোন, তোকে এই গেমের হিস্টোরিটা বলি। যেদিন আমার সাথে আমার ভাইয়ের সাথে কথা হয়, তখন আমি হংকং এ ছুটি কাটাতে ছিলাম। হঠাৎ একটা মেসেজ আসে ভাইয়ের কাছ থেকে, আমাকে ইরফানের লোক নিয়ে যাচ্ছে, হয়তো মেরেই ফেলবে। তুই সাবধানে থাকিস ভাই, আর নিজের খেয়াল নিস। আমি ভাইকে ফোন দিই, ফোন সুইচ অফ বলে। অনেকবার ট্রাই করি, ফোন বন্ধ বলে। তার পরের দিনই আমি কুর্দিস্তান ফিরি। তারপর এসে দেখি আমার ভাইয়ের এলাকা ছাই হয়ে আছে। তখনই আমি খবর পাই তুই নাকি আমার ভাইকে তুলে নিয়ে গেছিস। যদিও তুই মারিসনি, মেরেছে তোর পোষা কুত্তা ফাইজান। এই হারামির বাচ্চা, ওরা আমার ভাই, ওদের নিয়ে একটাও বাজে কথা বলবি না। দেখ, এই তোর ভাই শালা মরার আগে সোডা ওয়াটার হয়ে আছে। তোকে তো দেখে নিবি তো। দেখ দেখ, এই দেখ, আমাকে সবাই কি নামে ডাকে জানিস? স্নাইপার। তো ঘটনায় ফিরি। আমি আমার ভাইয়ের এলাকার একা একা বসে ভাবতে থাকি কিভাবে তোদের থেকে প্রতিশোধ নেব। তারপর একটা প্ল্যান করি, পরে জানতে পারি তুই তুর্কিতে আছিস। তারপর প্ল্যানটা চেঞ্জ করে একটা বিরাট সাইকোলজিক্যাল প্ল্যান করি। তারপর তুর্কিতে থাকা আমার কিছু কুত্তাদের পাঠাই, তোকে একটা ফর্মুলা ইনজেক্ট করে। ওরা ইনজেক্ট করে দিয়েছিল, তবে কাহিনীটা একটু মোড় নেয়। ইনজেকশনটা ছিল তোকে হিপনোটিজম করার জন্য, আর তার ট্রিগারটা ছিল তোর ভাই ইরফানের কণ্ঠ। আরে আমার ভাই, এটা শোনার পর তুই হিপনোটাইজ হবি, আর নিজেই নিজের হাতে তোর প্রিয় বড় ভাইকে মেরে ফেলবি। তবে তুই পরদিন তোর দেশে ফেরার ডেট পাল্টে ফেলিস, আবার এই প্ল্যানটা ভেঙে যায়।
তবে আমি জানতে পারি তুই তোর আসল পরিচয় জানতে পেরেছিস। তারপর আবার নতুন প্ল্যান বানাই, আমার লোকদের দিয়ে এই এলাকা আক্রমণ করাই, তারপর তোর ভাইকে মারি, প্রচুর মারি, আর একটা ছোট নাটক করতে বলিও। তোকে এখানে আসতে বারণ করে দেয়। ও নাটকটা করে ভাবতে থাকে ও নিচে মরে মরুক, তুই তো সেফ থাকবি। আহ, কি পেয়ার, কি মহাব্বত। আমিও এটাই চেয়েছিলাম, তোকে লাইভ দেখাবো যে তোর ভাইকে মারবো। উহো, কি মজা। তুই তো কাপুরুষ, পারলে আমার সামনে বসে ভাইকে ছুঁয়ে দেখা। সত্যি এটা মানতে হবে যে তোদের দুই ভাইয়ের বুকের পাটা আছে। অবশেষে আমার প্ল্যান সাকসেস হলো। আর এখানে সব খবর আমাকে সাপ্লাই দিত তোর ভাইয়েরই চালা ইসমাইল। ইসমাইল তুই? কুৎসিত হেসে, হ্যাঁ রে, খুব ভালো ছেলে। ও আর ওর জন্যই তো প্ল্যান সাকসেস হল। তবে এসব আমি কিছুই করিনি। ইব্রাহিম তার পিস্তলটা ইরফানের মাথার উপর রাখলো। কি মজা, কি মজা। আজ একটা খুন করব, খুন। তোর যা চাই আমি দেবো, প্লিজ ভাইকে ছেড়ে দে। ইরফান বিড়বিড় করে দোয়া পড়তে থাকে আর ফারহানের উদ্দেশ্যে বলে, এই তুই ভয় পাচ্ছিস কেন? আমার ভাই, আমি মরতে ভয় পাই না। ভালো থাকিস। তোকে আর ফাইজানকে অনেক ভালোবাসি। ওপারে দেখা হবে। ইব্রাহিম গুলির ট্রিগারটা চেপে দেয়। ইরফান একটা চিৎকার করে ওঠে আর রক্ত এসে সোজা ক্যামেরার উপর পড়ে। ইরফান ভাইয়া বলে একটা জোরে চিৎকার করে ওঠে। ফারহান ফ্লোরে বসে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। ওর কান্না শুনে ঐশী, ফাইজান, ফারিয়া, মেহেরি ছুটে আসে। ঐশী গালে হাত দিয়ে বলে, ফারহান, এই ফারহান, কি হয়েছে? ফাইজানের কলিজায় মোচড় দিয়ে ওঠে, কারণ ফাইজানের মতো একটা শক্ত ছেলে যদি এইভাবেই কাঁদে তাহলে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। ফারহান, কি হয়েছে বল আমাকে। ফারহান ভাইয়া, কি হয়েছে? ভাই কিছু তো বলেন। ফাইজান দেখলো ফারহানের ফোনের স্ক্রিনে কিছু লেখা উঠেছে। ফোনটা উঠিয়ে দেখলো একটা নোটিফিকেশন আসছে, স্ক্রিন রেকর্ডার সেভড। ফাইজান জানতো ফারহানের ফোনে কলার স্ক্রিন রেকর্ডার অন করা, কারণ ওর বিভিন্ন ডিল করার সময় একটা প্রমাণ হিসেবে থাকতো। ফাইজান নোটিফিকেশন প্রেস করতেই ভিডিওটার স্ক্রিন ভেসে উঠলো। ও ভিডিওটি অন করেই দেখতে লাগলো। ভিডিওটা দেখার পর ফাইজানের হাত থেকে ফোনটা পড়ে যায়। ফাইজান ভাই, আপনার আবার কি হলো? ফাইজান চুপ করে তাকিয়ে আছে। ফাইজান ফারহানের পায়ে ধাক্কা দিয়ে বলল, ওরা ভাইকে। ফারহান চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালো। অন্যদিকে, এই, তোর এই লোকটাকে বোম দিয়ে উড়িয়ে দে, পুরো এলাকাটাকে তছনছ করে দে, ঠিক যেমনটা ওরা আমার ভাইয়ার এলাকাটাকে করেছিল। ও ইসমাইল, এদিকে আয়, তোর পুরস্কারটা। ইসমাইলের কাছে গিয়ে বলল, জি। ইব্রাহিম ঠাস ঠাস করে গুলি করে ইসমাইলকে মেরে ফেলল। কুত্তার বাচ্চা, কি গ্যারান্টি আছে যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না? সবাই কয়েকটা হেলিকপ্টারে উঠে বসলো। হেলিকপ্টার থেকে নিচে সারি সারি বোম ফাটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা আগুনের মধ্যে ডুবে গেল। ইব্রাহিম হেলিকপ্টারের বাইরের হ্যান্ডেল ধরে আছে, চোখে একটা সানগ্লাস পরে নিল আর বলল, দ্য অরিজিনাল গেম উইল স্টার্ট ইন তুর্কি। হঠাৎ ফাইজানের ফোনে একটা ইমেল আসে। ফারহান ইমেলটা ওপেন করলো। একটা ভিডিও পাঠিয়েছে কেউ। ইমেলটা আসে snappyrevenge@gmail.com। ফারহান বুঝতে পারে এটা ইব্রাহিম পাঠিয়েছে। ফারহান ভিডিওটা ওপেন করলো, দেখলো তাদের এরিয়াটা পুরো বোম দিয়ে বিস্ফোরণ করিয়ে দেয়। আরেকটা লাইভ ভিডিও পাঠায় ইব্রাহিম, এটা খবরের ভিডিও। নিউজ ফ্ল্যাশ।
কুর্দিস্তানের মাফিয়া ইরফানের আকস্মিক মৃত্যুর সাথে বোমা হামলায় পুরো এলাকা ছাই হয়ে যায়। কেউই আহত হয়নি, তবে নিহত প্রায় ৭৭ জন। তারা সবাই ইরফানের লোক, জানিয়েছে কুর্দিস্তান পুলিশ হেডকোয়ার্টার্স। ইরফানকে গুলি করে মারা হয়েছে। তার ক্ষতবিক্ষত দেহের ধ্বংসাবশেষ পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। ভিডিওটি শেষ হয়ে যায়। ফারহান, না না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি একজন গ্যাংস্টার, আমাকে আরো শক্ত হতে হবে। ফাইজান, জি। চোখের পানি মুছে ফেলো। ঐশী ফারহানকে নিজের কোলে শুইয়ে দেয়। ফারহান দুঃখে আর চিন্তায় কোলেই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে ঐশীর কোলেই নিজেকে আবিষ্কার করে। ফারহান উঠে বসে। ঐশী ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফারহান ঐশীর গালে একটা চুমু দেয়। মেয়েটার চেহারায় একটা জাদু আছে, নিমেষেই সব চিন্তা দূর করে দিতে পারে। ঐশী একটা সাদা গেঞ্জি পরে আছে। ফারহান হাতের কাছে দেখলো সেই গুলির দাগটা। আর ইব্রাহিমের কথা অনুযায়ী আমাকে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে পাঠাতে হলো। তাহলে ঐশীকেও কি ওরাই পাঠিয়েছে? ফারহান ঐশীর কাঁধ ধরে হালকা ঝাঁকি দিয়ে ডেকে তোলে। ঐশী একটু লাফিয়ে ওঠে। তোমাকে গুন্ডারা গুলি করেছিল কেন? সত্যি? হ্যাঁ। ফারহান ঐশীর টাইলসটা পা থেকে একটু তুলে দেয়। তাহলে এই দাগটা কিসের? এটা তো হালকা কেটে গেছে। ফারহান ঐশীকে জোরে চেপে ধরে। আমাকে শেখাতে এসো না যে কোনটা কাটার দাগ আর কোনটা অ্যাক্সিডেন্ট। আসলে তারপর ঐশী কোথাও যাচ্ছিল। ঐশীকে কিছু লোক গাড়ির ভেতর থেকে নজরে রাখছিল। বেরিয়েছে। হঠাৎ কিছু লোক ঐশীকে ফলো করতে থাকে। ঐশীর কেমন জানি অস্বস্তি হতে থাকে। ঐশী পেছনে তাকাতেই দেখে কিছু লোক তাকে ফলো করছে। তাদের দেখেই বোঝা যায় গুন্ডা মাস্তান। হঠাৎই একজন ঐশীর হাত ধরে টানতে থাকে আর ঐশী চিল্লিয়ে ওঠে। হেল্প, হেল্প, এনিবডি হেল্প প্লিজ। এই চুপ, একদম চেঁচাবি না, না হলে এই সুইচ গিয়ার দিয়ে তোর গলা নামিয়ে দেব। ঐশী কান্না করতে থাকে। হঠাৎই লোকটির মুখে একটি জোরে ঘুষি পড়ে। লোকটি ছিটকে একটি গাড়ির গ্লাস ভেঙে ভেতরে পড়ে যায়। ঐশী মাথা উঠিয়ে দেখলো ফারহান হালকা একটা নীল শার্ট পরেছে, ভেতরে একটা সাদা গেঞ্জি আর শার্টের বোতাম খোলা। হালকা রোদ ফারহানের মুখে এসে পড়ছে। চুলগুলো লালচে বর্ণ ধরেছে, একটা সানগ্লাস পরা। ঐশী তো পুরো ক্রাশ। আরেকটি লোক ফারহানকে একটি স্টিক দিয়ে মারতে আসে। ফারহান লাফ দিয়ে পা দিয়ে লোকটির মাথা মুচকে দেয়। তার পরের জনকে ফারহান উঁচিয়ে একটি লাথি মারে। লোকটি একটি মার্সিডিজ গাড়ির উপর আছড়ে পড়ে। হঠাৎ গাড়ির দরজাটি অটোমেটিক্যালি খুলে যায়। ভেতরে একটা সাদা কোট পরা লোক সামনের দিকে তাকিয়ে বসে আছে। ফারহান তার জামার হাতা ঠিক করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। লোকটিও মার্সিডিজ বেঞ্চ থেকে নেমে ফারহানের দিকে এগোতে লাগলো। ও আচ্ছা, তুই তাহলে সেই হিরো? তুই তাহলে সুফিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুফিয়ান। আর ওই মেয়েটাকে আমার চাই। সেটা পসিবল না। এই এই, তুই জানিস তুই এখন কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, এই বুরসার একটা কুত্তার সামনে আছি। তোর পাটা আছে মানতে হবে। পাটা না থাকলে সালেকে মারতাম নাকি? কি বলি? আবার বল। যা বলেছি তা তো শুনেইছিস। কি? সালেকে তুই খুন করেছিস? কুত্তার বাচ্চা, তোকে তো। গুলি বের করে বলল কথাটা। তারপর কি ভয় দেখাচ্ছিস? কি আমাকে দেখে মনে হয় আমি তোকে ভয় দেখাচ্ছি? আওয়াজ নিচে। এই কে আছিস দেখে যা, এ ছেলেটা আমাকে শাসাচ্ছে। কই তোরা, দেখে যা। ঐশী চল।
আমার সামনে থেকে আমার শিকার নিয়ে যাবি, এত সাহস? ফারহান কোনো কথা না বলে বাইকে ঐশীকে উঠিয়ে চলে যেতেই সুফিয়ান রিভলভার উঠিয়ে গুলি করতে যাবে। তখনই ফারহান বাইকটিকে একটি রাউন্ড দিয়ে সুফিয়ানের গলার পেছন থেকে ধরে। ফারহানের হাঁটুতে সুফিয়ানের মাথায় আঘাত করে সুফিয়ান ঘুরি দিয়ে রাস্তার উপর পড়ে যায়। ফারহান বাইকে যেতে যেতে পেছনে ফিরে সুফিয়ানকে একটা চোখ টিপ দেয়। সুফিয়ান রাস্তার উপর একটা ঘুষি মারে। শেট! সুফিয়ান রাস্তা থেকে উঠতে যাবে, তখনই একটা ল্যাম্বরগিনি গাড়ি তার সামনে এসে থামে। গাড়িটির দরজার ভেতর দিকে পা দিয়ে খোলে একটা লোক, চোখে কালো চশমা, একটা সাদা শার্ট আর নীল একটা প্যান্ট পরা। সুফিয়ান খেয়াল করলো গাড়িটির চাকায় আরবিতে কিছু লেখা। সুফিয়ান বুঝতে পারলো এই লোকটাও তার মতো মাফিয়া। ওহ সো স্যাড ব্রো, একটা লম্পট ছেলে এসে তোমাকে মেরে চলে গেল। সুফিয়ান উঠে দাঁড়িয়ে বলল, কে আপনি, আর কি চাই? এই ব্রো, রাগ করলেন তো? রাগ করলেন? সুফিয়ান রাগে দাঁতে দাঁত চেপে চলে যেতেই পেছন থেকে, শত্রু কিন্তু বন্ধুই হয়। মানে? অন মসুদিয়ানা বার, একটা টেবিলের উপর দুটো গ্লাসের স্কচ। আপনার নাম ইব্রাহিম? হ্যাঁ। আপনার গাড়ির চাকায় নাম লেখা ছিল। ইব্রাহিম সব খুলে বলল। তাহলে আমার কাছে কি চাই? ব্যাক টু ব্যাক, আপনার চাই মেয়েটা আর আমার চাই ছেলেটা। তাহলে আমার কাছে কি চাই? বুদ্ধিমানের জন্য শুধুমাত্র ইশারাই যথেষ্ট। সুফিয়ান কিছু একটা ভাবলো আর ইব্রাহিম তার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো। সুফিয়ান একটা শয়তানি হাসি দিয়ে হ্যান্ডশেক করলো। ব্যাক টু ব্যাক। ফারহান আর ঐশী বাসায় পৌঁছে গেছে। তোমার কি মনে হয়? আশা করি ওরা আর তোমার কাছে আসবে না। ফ্ল্যাশব্যাক। আমাকে শেখাতে এসো না কোনটা কাটা আর কোনটা অ্যাক্সিডেন্টের দাগ। আসলে আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? একদিন আমি আমার বন্ধুদের সাথে পার্টি করছিলাম, তখন দেখি কিছু লোক একটা মেয়েকে রেপ করছে। আমি যখন পৌঁছাই তখন ওরা মেয়েটিকে একটি গাড়িতে উঠিয়ে চলে যায়। আমি গাড়িটি ফলো করি, তারপর ওদের ডেরায় পৌঁছে ওরা ফোরাত নদীর কাছে পৌঁছে যেখানে একটা টার্নেল আছে, ওখান থেকে মেয়েগুলোকে পাচার করে। আমি সব ভিডিও করি। যখন ফিরবো তখন ওরা আমাকে দেখে ফেলে। আমি কোনো রকম পালিয়ে আসি, এসে দেখি ফোন অফ, ভিডিওটা সেভ হয়নি। আমি যখন পালাচ্ছিলাম তখন পার্স থেকে আমার কার্ডটা পড়ে যায়, তারপর ওটা দিয়েই আমাকে খুঁজে বের করে। আমি পুলিশকে সব জানালে আমাকে ওরা সিকিউরিটি দেয়, বাট এভাবে কয়দিন। একদিন রাতে আমি বাড়ি ফিরছি, তখন কিছু গুন্ডা আমাকে তাড়া করে। আমি তখন একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করি। তারপর হঠাৎ তোমার সাথে দেখা। ওরা যখন দেখলো আমাকে তুলে নিয়ে যেতে পারলো না, তখন আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপর তো তুমি জানোই। এ কথা তুমি আমায় আগে কেন বলনি? এমনিতেই তুমি অনেক টেনশনে ছিলে, তাই আর কি। মানে তোমার যদি কিছু হয়ে যেত? ঐশী ফারহানের গলা জড়িয়ে ধরে বলে, তুমি আছো না? তবে কাল ওদের একটা ডোজ দিতে হবে। কিভাবে? সেটা কাল দেখা যাবে। ব্যাক টু দ্য প্রেজেন্ট। ফারহান ঐশীর বাসার ভেতরে ঢুকলো। ঐশী উপরে ফ্রেশ হতে চলে গেল। ফারহান নিজের রুমে যেতেই দেখলো ফাইজান বারান্দায় বসে কাগজে কিছু লিখছে। কি রে, কি করছিস? ফাইজান কাগজটি লুকিয়ে নিয়ে পকেটে রাখলো। কই, কিছু না তো। আয় একটু ড্রিঙ্কস করি। না। ফাইজান অবাক হয়ে গেল, কারণ আজ পর্যন্ত ফাইজান ড্রিঙ্কসটাকে ইগনোর করেনি। ফারহান উঠে ফাইজানের কাছে গেল। কি রে, কিছু হয়েছে? কই, কিছু হয়নি তো। ফারহান নিচে একটা চিরকুট পড়া দেখলো।
চিরকুটটি ফারহান খুলে দেখলো। ফাইজান যখন প্যাকেটে চিরকুটটি রাখছিল তখনই বোধহয় এটা নিচে পড়ে গেছিল। তুই কি সিরিয়াস? হ্যাঁ। যা বলছিস ভেবে বলছিস তো? সবই তো জানিস। শিওর। ঐশী, ফারিয়া, মেহেদি এরা তিনজন মিলে ক্যারাম খেলছে। ফারহান আর ফাইজান ততক্ষণে হাজির হয়েছে। জি, তো গাইস একটা কথা বলতে চাই। সবাই ফারহানের দিকে তাকিয়ে আছে আর ফাইজান ফারহানের পেছনে দাঁড়িয়ে আছে। কি কথা বলো? ফারিয়া, অ্যাকচুয়ালি ফাইজান তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো? ফারিয়া খেলা ছেড়ে চলে গেল। ফারহান ফারিয়ার পেছন পেছন গেল, সাথে ফাইজানও। ফারহান ছাদের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে রইল। ফারহান ফারিয়ার সাথে কথা বলতে গেল আর ফাইজান ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল। ফারহান দেখলো ফারহান ফারিয়াকে কিছু বোঝানোর চেষ্টা করল। কিছুক্ষণ পর ফারহান ফারিয়ার কপালে চুমু দিয়ে ফাইজানের কাছে এসে বলল, তোর সাথে কথা বলতে চাই। ফাইজান ফারিয়ার কাছে চলে যায়। ফারহান নিচে যেতেই ঐশীকে সামনে দেখতে পায়। আমাকে ভালোবাসেন? অনেক। কেন? তা জানি না। আপনি জানেন আমি একজন ধর্ষিতা, আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। আমি নিতে আসিনি, আমি বন্ধুর মতো ভালোবাসতে। ফারিয়া একটু মাথা নিচু করে বলল, যদি ছেড়ে যান। ফাইজান ফারিয়ার হাত নিজের বুকে জড়িয়ে ধরে বলল, তাহলে ওই দিনই আমার শেষ দিন। ফারিয়া ফাইজান একে অপরকে জড়িয়ে ধরে। এই ফারহান ইশারায় বোঝালো। ফারহান ঐশীকে কোলে তুলে নিয়ে বলল, ওকে ব্রো। এই, তোমাদের মতলব কি বলো তো? ভাবছি। মানে? রাতটা হোক। ঐশী লজ্জা পেয়ে বলল, যা শয়তান। অন নাইট ইন ফাইজান রুম। কি ব্যাপার, আমার দিকে এগোচ্ছেন কেন? রাস্তা মাপছি। তাহলে ওই দিক থেকে মাপুন। সরি, জিপিএস এদিক থেকে ইন্ডিকেট করছি। ফারিয়া পেছতে পেছতে খাটের উপর পড়ে যায়। ফাইজান হাতটা ধরে ফারিয়াকে নিজের বুকের সাথে টেনে নিয়ে নিজেই ঘুরে বিছানার পড়ে যায়। ইন ফারহান রুম। ঐশী আর ফারহান বিছানার উপর বসে আছে। দেখে বোঝা যাচ্ছে সে একটু রাগ করে আছে। এই কি? এই কি? তোমার ঠোঁটে ওটা কি? কই? ওই তো। মুছে দাও। ফারহান আর অপেক্ষা না করেই ডু নট ডিস্টার্ব আ নিউ লাইফ বিগিনিং। এভাবেই কাটতে থাকে এদের জীবন। বেশ কিছুদিন পর ফারহান গাড়ি চালাচ্ছে, সবাই মজা করছে, উদ্দেশ্য পার্টি। এই ওয়েট। ফারহান গাড়ি ব্রেক করে বলল, কি রে, কি হলো? এদিকে একটা এতিমখানায় আমাকে ডোনেট করতে হবে, তোরা এগিয়ে যা, আমি পিছনে আসছি। ফারহান এতিমখানায় টাকা ডোনেট করতে গেল। এইদিকে ফাইজান, ফারিহা, ঐশী, মেহেদি গাড়িতে প্রচুর মজা করছে। হঠাৎই দুটো গাড়ি সাইড করে এসে ঐশীদের গাড়িতে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর ফাইজান একটা ট্যাক্সিতে করে পিকনিক স্পটে যাচ্ছিল, তখনই রাস্তায় বিধ্বস্ত গাড়ি দেখতে পেল। ফারহান ট্যাক্সিওয়ালাকে বলল, স্টপ হিয়ার প্লিজ। ফারহান নিজের নম্বর প্লেট থেকে নিশ্চিত হলো এটা ওদেরই গাড়ি। তবে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? ফারহান রাস্তায় দেখলো আরো দুইটা গাড়ির চাকায় দাগ দেখতে পেল। হঠাৎই ফারহানের ফোনে একটা ভিডিও কল এলো। ফারহান রিসিভ করতেই সুফিয়ানকে দেখতে পেল। কিরে, কেমন আছিস? তো ফাইজান স্ক্রিনে দেখতে পেল সুফিয়ানের পেছন থেকে ইব্রাহিম আসছে। প্রতিশোধ হবে সামনে সামনে, ঠিকানায় চলে আয়। ফারহান ঠিকানা অনুযায়ী পৌঁছে গেল। পেছন থেকে কেউ মারতে আসবে, ফারহান তখনই একটা লাথি মারে। পাক্কা কুত্তা একটা।
ফারহান দেখলো ঐশী, ফারিয়া, ফাইজান, মেহেদি সবাইকে বেঁধে রাখা হয়েছে। ফারহান গুন্ডাদের একের পর এক মারতেই থাকে। হঠাৎ একটা গুলির শব্দ আসে। ফারহান দেখলো ইব্রাহিম মেহেদির মাথায় গুলি করে দিয়েছে। ভাইয়া! মেহেদি, খেলার মজাটাই এখানে আজ তুই হলি দর্শক আর এরা সব গুটি। হঠাৎ ফারহানের মাথার পেছন থেকে কেউ আঘাত করে। ফারহান অজ্ঞান হয়ে যায়। ফারহানের জ্ঞান ফিরে দেখে একটি চেয়ারে ওকে বেঁধে রাখা হয়েছে। ইব্রাহিম সুফিয়ানকে কিছু ইশারা করলো। তুই সাহেলকে মেরেছিলি না? আজ তার প্রতিশোধ নিব। সুফিয়ান ঐশীকে একটা রুমের দিকে টেনে নিয়ে যেতে থাকে। ফারহান অনেক ছোটাছুটির পর ওর হাতটা খুলতে পারলো। ও তাড়াতাড়ি নিচ থেকে একটা রড ছুঁড়ে মারে, যেটাতে ফারহানের মাথার এফর ওফর হয়ে যায়। এটা তুই কি করলি? ও ঐশীকে শুট করতেই ফারিয়া ঐশীর সামনে এসে পড়ে আর গুলি সোজা ফারিয়ার বুকে এসে লাগে। ফারিয়ারা? ও কোনো রকম ছুটে ফারিয়ার কাছে আসে। ফারিয়া, দোয়া করি পরকালে যেন আপনাকে স্বামী হিসেবে পাই। ফাইজান ফারিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ফাইজান রাগে ইব্রাহিমকে মারতে আসে। ইব্রাহিম ফাইজানকেও শুট করে দেয়। ফাইজান! ফারহান নিজের সব শক্তি দিয়ে একটি ডিগবাজি দেয় আর চেয়ারটি থেকে নিজেকে মুক্ত করে ইব্রাহিমের পিছে সজোরে লাথি মারে। ইব্রাহিম ছিটকে দেয়ালে পড়ে। এই ভাইজান, এটা তুই কি করলি? কি করব বল? আমার জন্য বাঁচতে চাইলাম, সেই আমার আগে চলে গেল। শোন ভাই, তুই ভাবিকে আগলে রাখিস, তোকে সে অনেক ভালোবাসে, আর তুই অন্ধকার জীবনটা ছেড়ে দিস। ভাবি, আমার এই হারামি ভাইটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউ নেই। আমার আর ফারিয়ার জন্য দোয়া করো। বিদায়। ফারহান হঠাৎ করেই পেছন ফিরে ইব্রাহিমের গলা চেপে ধরে। তুই এখনো বেঁচে আছিস? এরপর ফারহান ইব্রাহিমকে রড দিয়ে ইচ্ছা মতো পিটালো। তুই আমার লাইফ থেকে সব কেড়ে নিয়েছিস, আমার ভাই কেড়েছিস, এখন আমার বন্ধুদের কেউ। ফারহান ইব্রাহিমকে একটা চেয়ারে বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে একটি বোম ফিট করে দেয়। কি 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 করছিস? কি এসব? আমাকে ছেড়ে দে প্লিজ। ওয়েট কর। হঠাৎ করেই পুরো এরিয়া বোমা ফেটে পড়ে আর ফারহান ও ঐশী আগুনের গোলা থেকে দৌড়ে আসছে। News update. There are no gang in Barsab. A incident happened on this area. Many people died on the spot. Police are also investigated. ফারহান ঐশীকে বাহুতে ধরে আছে। সামনে ফাঁকা রাস্তার সীমান্ত পর্যন্ত দেখা যায়। ফারহানের ঠোঁট একপাশে আর কপালের একপাশে লেগে যায়। ফারহানের ঠোঁটের পাশে আর কপালে রক্ত লেগে আছে। ঐশীর ফেসটাও হালকা কালো হয়ে গেছে। ওরা একে অপরকে ধরে সামনের দিকে হেঁটে চলছে। কারো মুখে কোনো কথা নেই। উদ্দেশ্য নতুন করে বাঁচা, ভালোবাসার মানুষটা।